আসসালামু আলাইকুম। ডিয়ার অ্যাক্সেস মেডিকেল স্কুলের 4th ইয়ার এন্ড 5th ইয়ারের স্টুডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই নিশ্চয়ই কোভিড-19 ভ্যাকসিন নিয়েছো। আজকের ক্লাসটা নেওয়ার আগেই আমি কিছু প্রশ্ন নিয়ে নিব, ও পরে আমি চ্যাপ্টারটা নিব। আজকে যে আমরা একটা চ্যাপ্টার পড়বো, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কিন্তু খুবই কমন, বিশেষ করে কাদের, তোমার পিউবার্টি থেকে পিউবার্টিতে হবে, অ্যাডোলেসেন্টে হয়, আবার তোমার অ্যাডাল্টদেরও হয়। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। সবচেয়ে বড় কথা, পিসিও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বইতে কিন্তু খুবই কমপ্লিকেটেড ভাবে লেখা আছে। আমি আশা করি তোমাদেরকে একটু সহজভাবে পড়াতে চেষ্টা করব, যাতে তোমরা একটু বুঝতে পারো। কিন্তু এটা খুবই কমন একটা ডিজিজ, দেখবা যে মনে হবে যেন সবার সাথে এটা মিলে গিয়েছে। আচ্ছা, প্রথমেই আমি বলতে চাই, দেখো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা অরিজিনালি তোমার ডেসক্রাইবেশন 1935 বাই স্টিনলেভেল সিনড্রোম। প্রথমে এটাকে স্টিনলেভেলটন সিনড্রোম বলে এটা ম্যানিফেস্টেড হয় কিভাবে। অ্যামিনুরিয়া থাকে, অ্যামিনুরিয়া, হার্সুটিজম, ওবেসিটি অ্যাসোসিয়েটেড উইথ এনলার্জ পলিসিস্টিক ওভারি। বাই অ্যামিনুরিয়া, অ্যামিনুরিয়া বলতে আমরা অ্যামিনুরিয়া মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, হ্যাঁ সেটা এরকম থাকে। ইট ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার ইন এ ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে এটা হলো কমন একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেটা খুবই কমন আজকাল। আচ্ছা, আমি প্রথমেই তোমাদেরকে একটু প্রশ্ন দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। হোয়াট ইজ পিসিওএস? হোয়াট ইজ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? তাহলে আমরা প্রথমে বুঝে ফেললাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি। ইট ইজ a manifestation of, it is a symptom manifested as the amenorrhea, oligomenorrhea and dysfunctional uterine bleeding with obesity, infertility and acne, hirsutism and acanthosis নিগ্রিকেন্স। এই সব কিছু মিলে যখন সবগুলো সিমটম একসাথে মিলে হচ্ছে তোমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্যাথোলজিটা কি আমি তখন বলবো। এটা মেইনলি অ্যান্ড্রোজেনিজম, মানে অ্যান্ড্রোজেন লেভেলটা হাই হয়, যেটা মেল হরমোন, যার জন্য তোমার অ্যাকনি, হার্সিটিজম এগুলো ডেভেলপ করে। হোয়াট আর দ্য এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস ইন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? তাহলে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি যদি আমরা বলি, তাহলে হেড থেকে আমরা যদি স্টার্ট করি, দেখা যাবে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাবনর্মালিটি থেকে তোমার জিএনআরএস হরমোন, এলএস, এফএসএস এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি হয়, ইস্ট্রাডিওলের এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি হচ্ছে, তারপরে তোমার অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যাচ্ছে, টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া, ইনসুলিন লেভেল বেড়ে যাচ্ছে, এন্ড অলসো দা প্রোলাকটিন লেভেল বেড়ে যাচ্ছে। এইসব এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি গুলা ওই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে বেড়ে যায়। দেখো আরেকটা কোয়েশ্চেন কেমন দেখা যাচ্ছে, হোয়াই অ্যান ওভুলেশন ইন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হয়? অ্যান ওভুলেশন হয়। তাই ইনফার্টিলিটি যদি অ্যান ওভুলেশনের জন্য হয়, ইনফার্টিলিটি, ফিমেল কজ অফ ইনফার্টিলিটি ইফ ডিউ টু অ্যান ওভুলেশন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইজ দ্য 70% কজ। দ্য ইনফার্টিলিটি ডিউ টু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য যদি হয়, অ্যানোভুলেশন ইজ দ্য মেইন ফ্যাক্টর। হোয়াই অ্যানোভুলেশন? অ্যানোভুলেশন কেন হয়? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে কি হয়? ওভুলেশন হয় না, ওভুলেশন হয় না। কেন ওভুলেশন হয় না? ওভুলেশন হয় না যে ওদের যে ফলিকুলার গ্রোথ, ম্যাচুরেশন
and ovulation, এটা তোমার কি হয়, ফলিকুল গুলা অ্যাথলেটিক হয়ে যায়, এটা ম্যাচুরেশন হয় না, গ্রোথও হয় না, and ওভুলেশনও হয় না। তার জন্য তোমার কি হয়, অ্যানওভুলেশন হয়। সেই অ্যানওভুলেশন থেকে তোমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে তারপরে তোমার ইনফার্টিলিটি হয়। The 70 to 80% cause of anovulation due to infertility in case of PCOS. What are the long-term consequences of PCOS? Long-term consequence গুলা কি? যেমন long-term consequence হতে পারে, যদি long term-এ আমরা যাই, দেখা যাবে high level of estradiol and androgen কি করে, endometrial hyperplasia। endometrial hyperplasia হয়ে কি হবে, তোমার দেখা যাচ্ছে endometrial hyperplasia হয়ে endometrial carcinoma হয়। তাছাড়া দেখা যাচ্ছে এখানে কি হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হাইপার ইনসুলিনেমিয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, যার জন্য কি হয়, ডায়াবেটিস হইতে পারে। যদি এরকম হাই লেভেল অফ অ্যান্ড্রোজেন থাকে বা হাইপার ইনসুলিনেমিয়া থাকে, তার জন্য কি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অনেক সময় কার্ডিয়াক প্রবলেম হয়, রাইজ অফ বিপি হয়, and diabetes mellitus in 50% cases. Now, আরেকটা কোয়েশ্চন, what are the clinical feature of polycystic ovarian syndrome? দেখো এখন ক্লিনিক্যাল ফিচারটা কি, ক্লিনিক্যাল ফিচার, তুমি একটা পেশেন্ট, তোমার ক্লিনিক্যাল ফিচার মানে কি, একটা পেশেন্ট আমার কাছে এসে কিভাবে প্রেজেন্ট করবি। তো পেশেন্ট এসে বলবে যে ম্যাডাম আমার তো, আমি হঠাৎ করে মানে ওবেস বা ওয়েট গেইন হচ্ছে, ম্যাডাম আমার হঠাৎ করে ওয়েট গেইন হচ্ছে এবং ওবেসিটি হচ্ছে। তাছাড়া আর কি হবে পেশেন্টের, পেশেন্ট এসে বলবে ম্যাডাম আমার মাসে 2-3 মাস পরে পরে মাসিক হয়, অথবা 6 মাস পরে মাসিক হয়, অথবা 1 বছর পরে মাসিক হয়। তাহলে প্রথমে বলবে 2-3 মাস পরে পরে মাসিক হয়, অথবা পরে বলবে 6 মাস পরে বা 1 বছর পরে মাসিক হয়। তারপর পেশেন্ট কি বলবে, ম্যাডাম মাসিক যে হয়, মাসিক তো আর বন্ধ হচ্ছে না, তার মানে মেনোরেজিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এটা হলো তোমার হলো মিনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি। আদার অ্যাবনরমালিটির মধ্যে কি থাকতে পারে, পেশেন্টের ইনফার্টিলিটি হয়, হ্যাঁ ইনফার্টিলিটি ডিউ টু অ্যানোভুলেশন, অলরেডি আমি বলছি অ্যানোভুলেশনের জন্য ইনফার্টিলিটি হয়, অথবা ও অ্যানোভুলেশন আমি ট্রিট করলাম, তারপরে পেশেন্ট প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হলে দেখা গেল কি হলো, তার মিসড অ্যাবর্শন হয়ে গেল, তাই না, এই ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। আবার কখনো কখনো পেশেন্ট কি নিয়ে আসতে পারে, ওবেসিটি তো আমি বলেছি, আর আরো নিয়ে আসতে পারে, পেশেন্ট আসবে কি করবে, হার্সুটিজম, যেটা আমাদের জন্য, হার্সুটিজম কি, অবাঞ্ছিত লুম, যেটা যে লুম মেয়েদের জন্য কাম্য নয়, যেমন ফেসে লুম হচ্ছে, তার পেটের মধ্যে লুম হচ্ছে, অথবা চেস্টে লুম হচ্ছে, অথবা সারা শরীরে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, এইটাকে আমরা হার্সুটিজম বলি। তাহলে পেশেন্ট এসে বলবে ম্যাডাম আমার তো এরকম আনইউজুয়াল মানে লোম হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে, তখন এটাকে আমরা বলি হার্সুটিজম। তারপরে তোমার পেশেন্ট কি করবে, বলবে যে ম্যাডাম আমার অনেক একনি হচ্ছে, এইটা বলবে। তারপরে অনেক সময় পেশেন্ট বলবে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা কি, তার গলা খুব ব্ল্যাক হয়ে যাচ্ছে, তার বগল, তার মানে গ্রোইন, এগুলো খুব ব্ল্যাক হয়ে যাচ্ছে, যেগুলো ক্রিজ এরিয়া সেগুলো তার ব্ল্যাক হয়ে যাচ্ছে, তার মানে পেশেন্ট এইগুলা বলতে পারে। অথবা পেশেন্ট তোমার হাইপারপ্রোডাক্টিনেমিয়াও হয়, এখানে অনেক সময় গ্যালাক্টোরিয়াও বলতে পারে। তাহলে মিনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি বলতে পারে, ইনফার্টিলিটি বলতে পারে, ওবেসিটি বলতে পারে, হাইপারপ্রোডাক্টিভ, অনেক সময় পেশেন্ট হাইপোথাইরয়েড ফিচার নিয়েও আসতে পারে। তাহলে দেখো ক্লিনিক্যাল ফিচার অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কতটুকু সে কমপ্লিকেটেড একটা পেশেন্টের হইতে পারে। এবং পেশেন্টের আরো কি হবে, পেশেন্ট এইসব কমপ্লেন নিয়ে পেশেন্ট, ছোট পেশেন্ট হলো পিউবার্টি অথবা অ্যাডোলেসেন্ট পেশেন্ট, পিউবার্টি পেশেন্ট, অ্যাডোলেসেন্ট পেশেন্ট, তার সাইকোলজিক্যাল ডিপ্রেশন হয়, সে অ্যাংজাইটি এন্ড সাইকোলজিক্যালি সে ডিপ্রেস হয়ে যায়। These are the clinical features of polycystic ovarian syndrome. Now, এখন ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো, দেখো কেমন করে পেশেন্টটা তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। A patient of 20 years, unmarried lady came with oligomenorrhea, hirsutism and central obesity. যদি এরকম একটা পেশেন্ট আসে, তাহলে তোমাকে হাউ টু
how to diagnose the case and how to investigate her. How to diagnosis and তাহলে এই যদি আমরা এরকম একটা যদি সিমটম পাই পেশেন্টের ওলিগোমেনুরিয়া, হার্সুটিজম, সেন্ট্রাল ওবিসিটি এরকম যদি আমরা পাই তাহলে আমরা তখন মনে মনে চিন্তা করব দিস মে বি এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন তোমাকে বলবে যে হাউ টু ইনভেস্টিগেট হার। তুমি তখন একটা জিনিস মনে রাখবা, যদি একটা কোশ্চেন আসে হাউ টু ইনভেস্টিগেট হার, হ্যালো ক্লাস নিতেছি পরে করো, হাউ টু ইনভেস্টিগেট হার। ইনভেস্টিগেশন এন্ড ইনভেস্টিগেট দুইটা কিন্তু ডিফারেন্স। যদি তো না করতেছি করার জন্য হাউ টু ইনভেস্টিগেট হার। ইনভেস্টিগেট আর ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। ইনভেস্টিগেট মানে তুমি কেমনে তাকে ইনভেস্টিগেট করে তোমার ডায়াগনোসিসটা কনফার্ম করবা। আর ইনভেস্টিগেশন মানে আমার ইনভেস্টিগেটের পরে আমি যখন কিছু ল্যাব টেস্ট দিব, ল্যাবরেটরি টেস্ট দিব, সেটাকে আমরা বলতেছি ইনভেস্টিগেশনস। তাহলে ইনভেস্টিগেট করতে কি হইব, তাহলে পেশেন্টের কমপ্লেইন হলো কি, পেশেন্টের কমপ্লেইন হলো ওলিগোমেনুরিয়া, হার্সুটিজম, সেন্ট্রাল ওবিসিটি। হ্যাঁ, তাহলে এটা যদি তার তার অ্যামোনিয়া এটা যদি তার থাকে, হাউ টু এটা যদি তার থাকে তাহলে হাউ টু ইনভেস্টিগেট। দেখো আমার কমপ্লেইন হলো এটা, এখন আমি কেমনে ইনভেস্টিগেট করব। প্রথমে আমাকে কি কি ইনভেস্টিগেট করতে হবে, তোমাকে প্রথমেই তাকে ডায়াগনোসিস করার জন্য আমার কি কি করতে হবে। প্রথমে আমাকে পেশেন্টের কি নিতে হবে, চিফ কমপ্লেইন। চিফ কমপ্লেইন অলরেডি বলা আছে ওলিগোমেনুরিয়া, হার্সুটিজম, সেন্ট্রাল ওবিসিটি। দেন আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটাকে তাকে ইলাবোরেট করে আরো বের করব। তারপরে আমাকে তার মেডিকেল হিস্ট্রি নিতে হবে। তার মেডিকেল হিস্ট্রিটা আমি কি নিব, গাইনোকোলজিক্যাল একটা হিস্ট্রি নিতে গেলে তার পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, চিফ কমপ্লেইন, প্রেজেন্টিং ইলনেস and then medical history. মেডিকেল হিস্ট্রিতে আমি কি করব, তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপোথাইরয়েড আছে কিনা, তার হাইপার প্রোলাক্টিমিয়া আছে কিনা। এগুলো আমরা যেহেতু পিসিওএস এর সাথে যে ডিজিজ গুলো রিলেটেড, পিসিওএস এর সাথে ডিজিজ রিলেটেড যেমন ডায়াবেটিস মেলাইটাস, যেমন হাইপার প্রোলাক্টিমিয়া এন্ড হাইপোথাইরয়েডিজম, অনেক সময় অ্যাথেরোস্ক্লেরোসিস, এইগুলো ডিজিজ অনেক সময় রিলেটেড থাকে। তাহলে মেডিকেল হিস্ট্রিতে আমরা এই হিস্ট্রিটা নিব, মেডিকেল হিস্ট্রি গেল। তারপরে আমি কি হিস্ট্রি নেব, তার ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে কি থাকতে পারে, এটা অনেক সময় জেনে, কেন টেলিফোন করতেছে দেখো তো। ফ্যামিলি হিস্ট্রিতে তোমারও করছে জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, যেমন ফ্যামিলিতে তার মা, তার বোনের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটা। তারপরে আমি কি নিব ফ্যামিলি হিস্ট্রি, তারপরে আমাদের কোনো ড্রাগ হিস্ট্রি। ড্রাগের মধ্যে আমি কি ড্রাগ নিব, তার কোনো অ্যান্ড্রোজেনিক কোনো ড্রাগ সে খেয়েছে কিনা, যেটার জন্য হার্সুটিজম হতে পারে, ওবিসিটি হতে পারে বা অ্যামিনিড হতে পারে। ড্রাগ যেমন কি কি ড্রাগ গুলা, যেমন অনেক সময় বলো কন্ট্রাসেপটিভ জাতীয় ড্রাগ হইতে পারে, অথবা তাকে যদি আমরা কোনো অ্যান্ড্রোজেনিক ড্রাগ দেই, অথবা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেই, লং টার্ম আমরা যদি প্রোজেস্টেরন দেই, অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেই, ওইগুলোর জন্য অনেক সময় অ্যান্ড্রোজেনিক সিমটম হইতে পারে। এটাকে আমরা বলি ড্রাগ হিস্ট্রি। তাহলে আমি মেডিকেল হিস্ট্রি নিলাম, ফ্যামিলি হিস্ট্রি নিলাম, ফ্যামিলি হিস্ট্রি এটা জেনেটিক্যালি রান করে, অনেক সময় আমরা ড্রাগ হিস্ট্রি নিতে পারি, ড্রাগ হিস্ট্রিটা নিলাম। দেন আমি কোথায় আসবো, দেন আমি কোনো মিনিস্ট্রুয়াল হিস্ট্রিতে যাব। মিনিস্ট্রুয়াল হিস্ট্রিতে অলরেডি সে বলছে ওলিগোমেনুরিয়া। হোয়াট ডু ইউ মিন বাই ওলিগোমেনুরিয়া, যদি তার মাসে 3 মাস 4 মাস পরে পরে মাসিক হয় সেটাকে বলে ওলিগোমেনুরিয়া। তার ওলিগোমেনুরিয়া বলে হইতে পারে। অ্যামোনেরিয়া কখন, 6 মাসেও যদি মাসিক না হয় সেটাকে আমরা বলি অ্যামিউরিয়া। তাহলে মিনিস্ট্রুয়াল হিস্ট্রিটা আমরা নিলাম এইভাবে। নর্মালি আমরা কিভাবে মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নেই, মেনার্কি, মিনিস্ট্রুয়াল পিরিয়ড, মিনিস্ট্রুয়াল সাইকেল এন্ড এলএমপি। ওকে, দেন অবস্টেটিক্যাল হিস্ট্রি। অবস্টেটিক্যাল হিস্ট্রিতে এখানে কি, আমি অবস্টেটিক্যাল হিস্ট্রি দেখো আমি পেশেন্টের অলরেডি বলে দিছি, মানে শি ইজ আনম্যারিড।
তাইলে এখানে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি হবে শি ইজ আনমেরিড। তাহলে আমি দেখো চিফ কমপ্লেন বললাম, প্রেজেন্টিং ইলনেস তুমি একটু ইলাবোরেট করে লিখবা, মেডিকেল হিস্ট্রি লিখবা, ফ্যামিলি হিস্ট্রি লিখবা, ড্রাগ হিস্ট্রি লিখতে হবে, মিনিস্ট্রাল হিস্ট্রি লিখতে হবে, অবস্টেট্রিক্যাল হিস্ট্রি লিখতে হবে। কন্ট্রাসেপটিভ পেইনের দরকার নাই বিকজ শি ইজ আনমেরিড। অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে লিখতে হবে শি ইজ আনমেরিড, কন্ট্রাসেপটিভ হিস্ট্রিতেও শি ইজ আনমেরিড। ওকে, দেন আমাকে কোথায় যেতে হবে? দেন আমাকে কি করতে হবে? তার জেনারেল এক্সামিনেশন করতে হবে। জেনারেল এক্সামিনেশনে আমি কি পাবো? দেখো জেনারেল এক্সামিনেশনটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। তার জেনারেল এক্সামিনেশনে তার অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটা কেমন থাকবে? ডিপ্রেস লুকিং থাকে ম্যাক্সিমাম সময়। তারপরে তার ওয়েট দেখতে হবে, তার বিএমআই দেখতে হবে। এখানে কিন্তু ওয়েট এন্ড বিএমআইটা খুব ইম্পর্টেন্ট বিকজ শি ইজ সাফারিং ফ্রম সেন্ট্রাল ওবিসিটি। তাহলে ওয়েট দেখতে হবে, বিএমআই দেখতে হবে। ওকে, তারপরে তার এনিমিয়া, ইডিমা, জন্ডিস এগুলো তো দেখবাই। তার সাথে তার কি দেখতে হবে? হার্ট দেখতে হবে, লাংস দেখতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন। সব সময় মনে রাখবা গাইনোকোলজিক্যাল পেশেন্টের ব্রেস্ট এক্সামিনেশন মাস্ট। দেন ব্রেস্ট এক্সামিনেশন, দেন আমরা কি করব? পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে গিয়ে দেখবো যে অ্যাবডোমিনে তার কি হলো, হেয়ারি গ্রোথ আছে কিনা। অনেক সময় হেয়ার থাকে, এক্সেসিভ হেয়ার থাকে ওভার দা লোয়ার অ্যাবডোমেন। তাহলে এটা দেখলাম। এন্ড ওবেস, she is obese। and PB examination, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের পরে আমরা পেলভিক এক্সামিনেশনের মধ্যে কি কি থাকে? তুমি যেহেতু তুমি পেলভিক এক্সামিনেশন 4th ইয়ার এন্ড 5th ইয়ার স্টুডেন্ট, তুমি কিন্তু পেলভিক এক্সামিনেশনের জন্য এন্টাইটেল না। তো যেহেতু তুমি, যদিও তুমি এন্টাইটেল না, তবু কিন্তু তোমাকে পেলভিক এক্সামিনেশনের ফর্মটা তোমাকে জানতে হবে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ পেলভিক এক্সামিনেশন? কম্পোনেন্ট অফ পেলভিক এক্সামিনেশন তোমাকে কি বলতে হবে? প্রথমে পেলভিক এক্সামিনেশন কেমন করে করতে হবে শুনো। সেটা হলো তোমার ইন্সপেকশন অফ দ্য ভালভা, এটা। তারপরে তোমার কি করতে? ভালভা, ইন্সপেকশন অফ দ্য ভালভা। তারপরে তোমার পার্স স্পেকুলাম এক্সামিনেশন দিতে হবে। পার্স স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা সার্ভিক্স, তারপরে ভেজাইনা, এগুলো ওয়ালগুলো আমরা দেখি। পার্স স্পেকুলাম এক্সামিনেশন, তাহলে ইন্সপেকশন গেল, পার্স স্পেকুলাম এক্সামিনেশন গেল। তারপরে আমাকে কোথায় যেতে হবে? বাই ম্যানুয়াল এক্সামিনেশনে যাইতে হবে। কিন্তু এই পেশেন্টের আমি ইন্সপেকশনে কি দেখবো? যে তার নর্মাল ইন্সপেকশন, বাই ম্যানুয়াল পার্স স্পেকুলাম এক্সামিনেশনে আমি নর্মাল পাবো, সার্ভিক্স। এখানে যেহেতু আনমেরিড মেয়ে, সেহেতু আমরা পার্স স্পেকুলাম এক্সামিনেশন করি না। যদি মেরিড হইতো তাইলে আমরা করতাম, কেমন। আর এখানে বাই ম্যানুয়াল এক্সামিনেশন আমরা মেরিড হলে পেশেন্টটাকে করতাম, আনমেরিড হলে করবো না। কিন্তু দেখো, আনমেরিড হলে কিন্তু আমরা পার্স স্পেকুলামও করবো না, বাই ম্যানুয়াল এক্সামিনেশনও করবো না। মেরিড থাকলে করবো। বাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে আমি কি পাবো? বাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে এখানে আমি এনলার্জ ওভারি পাবো। ওভারিজ ওয়ার এনলার্জ, বোথ ফোরনিক্সে আমি ওভারি গুলো ফিল করলে দেখা যাবে ওভারি ওয়ার এনলার্জ। নাও কি করতে হবে? এটা আমি তখন পেলভিক এক্সামিনেশন করলাম। দেখো আমার হিস্ট্রি গুলো সব নিলাম। তারপরে আমি কি করলাম, মানে তোমার জেনারেল এক্সামিনেশনের মধ্যে তোমাকে মেইনলি এমফেসাইজ দিতে হবে ওয়েটের মধ্যে, বিএমআই দেখতে হবে বেশি, তারপরে তার অ্যাপিয়ারেন্স দেখতে হবে ডিপ্রেস, তার আনইউজুয়াল হেয়ার গ্রোথটা দেখতে হবে, তার হাইপারপ্লোরাক্টেমিনিয়া ওর হাইপোথাইরয়েডিজমের সিমটম গুলো বের করতে হবে, তারপরে হার্ট লাংস দেখতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। ওকে, নেক্সট তুমি কি করবা? পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আনইউজুয়াল হেয়ার গ্রোথ দেখবা লোয়ার অ্যাবডোমেনে, এন্ড ওবেস দেখবা। পেলভিক এক্সামিনেশনে সবকিছুই ভালো, এবং বাই ম্যানুয়াল এক্সামিনেশন আমি এনলার্জ ওভারি পাবো। দ্যাট মিনস দ্য পেশেন্ট ইজ, এখন কি হবে? এখন তোমাকে আসতে হবে। এখন আমার হলো, আমার হিস্ট্রি নেওয়া হয়ে গিয়েছে, আমার এক্সামিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাকে সেটাকে কি ডায়াগনোসিস করতে হবে? মাই ডায়াগনোসিস ইজ, my provisional diagnosis is, it is a case of polycystic ovarian syndrome। এখন এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমি বলে ফেললাম বাই ক্লিনিক্যালি। এখন হাউ টু কনফার্ম দিস? এখন তুমি বলতে পারো, ম্যাডাম আপনি তো, আমি তো এটা মানে প্রভিশনাল বললাম। মাই কনফার্মেশন অফ ডায়াগনোসিস, বাই কেমন করে আমি কনফার্মেশন করব? দেখো, কনফার্মেশন করতে গেলে আমাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে, ফার্স্ট ইনভেস্টিগেশন। টিবিএস করতে হবে। টিবিএসটা কি? দুই ধরনের আলট্রাসোনোগ্রাম আছে, পার অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম এন্ড ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাম। অনেক সময় ট্রান্সভেজানাল, বেশি ওবেস পেশেন্টদেরকে ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রামটা তোমার ভালোভাবে বোঝা যায়। তো ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রামে কি বলবে? বলবে ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক
ওভারি গুলা এনলার্জ থাকবে এবং ওভারি এনলার্জ থাকবে, সিস্টিক থাকবে, সেইটাকে বলতেছে তোমার পলিসিস্টিক ওভারি। ওভারিটা কি থাকবে? পলিসিস্টিক থাকবে, অনেক অনেক মাল্টিপল সিস্ট থাকবে ওভারিতে, এন্ড এটা থাকবে পলিসিস্টিক। তাহলে আমি আলট্রাসোনোগ্রামে ওভারিটা ডায়াগনোসিস করে ফেললাম। ওকে, তারপরে আমার কি করতে হবে? তারপরে আমার হার্সুটিজম ডায়াগনোসিস বা অলিগোমেনের, এইগুলা দেখা যাচ্ছে অলিগোমেনের LH এন্ড FSH রেশিও দেখতে হবে, সেটা হাই থাকবে। অনেক সময় আমরা অ্যান্ড্রোজেন লেভেল দেখি, টেস্টোস্টেরন লেভেল দেখি, এইগুলাও লেভেল দেখি। অনেক সময় আরো আমরা ইনভেস্টিগেশন, যেমন হাইপোথাইরয়েড পেশেন্ট অ্যাসোসিয়েটেড উইথ হাইপোথাইরয়েড, THS T3 T4 দেখতে হবে। তারপরে আমরা কি দেখবো, আরো কি দেখবো? আমরা প্রোলাকটিন লেভেলটা দেখবো। দেখো আমরা TBS করবো, LH-FH রেশিও দেখবো, স্টাডিওল রেশিও দেখবো, অ্যান্ড্রোজেন লেভেল, ডিহাইড্রোএপিএন্ডোস্টেরন লেভেল দেখবো পেশেন্টের, এগুলা রেজ থাকবে। প্রোলাকটিন লেভেল রেজ থাকতে পারে, তারপরে THS লেভেল রেজ থাকতে পারে। হ্যাঁ, এইগুলা। এন্ড লিপিড প্রোফাইলটা অনেক সময় চেঞ্জ থাকতে পারে, লিপিড প্রোফাইলে অ্যাবনরমালিটি থাকতে পারে। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমরা করব। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো করে আমরা আরো কনফার্ম হব দিস ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। ওকে, এখন আমাদের কথা হলো হাউ টু ম্যানেজ দিস পেশেন্ট। এখন হাউ টু ম্যানেজ দিস পেশেন্ট, এখন আমার ডায়াগনোসিস হইলো ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এখন আমি ম্যানেজমেন্ট করবো কিভাবে? ম্যানেজমেন্টটা দেখো, ম্যানেজমেন্ট হলো প্রথম পার্টই হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের প্রথম পার্ট হলো তার কি করতে হবে? ওয়েট রিডাকশন করতে হবে। লাইফস্টাইল, এটাকে বলে ওয়েট রিডাকশন না বলে আমরা পেশেন্টের সাথে প্রথমেই বলি তোমার কি হবে? শি ইজ 20 ইয়ার্স ওল্ড, আনম্যারিড, শি ইজ নো নিড অফ প্রেগন্যান্সি বা ইনফার্টিলিটি, কোনো ইয়ে আসে না। তাহলে এখানে 20 ইয়ার্স ওল্ড যেহেতু আমি বলে দিয়েছি, সেহেতু তাকে কি করতে হবে? তাকে আমাকে প্রথমে কি করতে হবে? তাকে আমাকে বলতে হবে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমাকে তাকে মেইন অ্যাডভাইস কি দিতে হবে? তাকে মেইন অ্যাডভাইস আমাকে দিতে হবে লাইফস্টাইল মডিফিকেশন বাই কি করতে হবে? ডাইট করতে হবে, ডাইটিং and exercise. Dieting and exercise করে তার reduce the weight. If she reduce the weight, improve her oligomenorrhea and also the obesity, hirsutism, acne and other metabolic syndrome. আবার অনেক সময় আমরা কি করি? এইসব পেশেন্টদের ওরাল পিল দিয়ে থাকি। তাহলে প্রথমে হলো ওয়েট রিডাকশন, লাইফস্টাইল মডিফিকেশন বাই ওয়েট রিডাকশন বাই এক্সারসাইজ এন্ড ডায়েট। এন্ড দেন কি করতে হবে? পেশেন্টের আদার সিমটম গুলা, অলিগোমেনোরিয়া, হার্সুটিজম, এইগুলো অনেক সময় আমরা কারেকশন করার জন্য কি দিয়ে থাকি? আমরা দিয়ে থাকি তাদেরকে ওরাল পিল দিতে পারি, যেন তার রেগুলার মেনস্ট্রুয়েশনটা হয় এবং হার্সুটিজম কমে যায়, সেটার জন্য দিতে পারি যাতে অ্যান্ড্রোজেন লেভেলটা রিডিউস হয়। আর এই ক্ষেত্রে যদি ম্যারিড ওমেন থাকতো, ইনফার্টিলিটি থাকতো, তখন আমরা আবার অন্য চিকিৎসা দিতাম। ওকে, তাহলে আমরা তাহলে এইভাবে ইনভেস্টিগেট করব এন্ড এইভাবে ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে? অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস কমপ্লেইন। কোন পেশেন্ট আসতে পারে অলিগোমেনোরিয়া নিয়ে, অ্যামেনোরিয়া নিয়ে, কোন পেশেন্ট আসতে পারে হার্সুটিজম, একনি নিয়ে, কোন পেশেন্ট আসতে পারে সেন্ট্রাল ওবেসিটি নিয়ে। যে পেশেন্ট যেভাবে আসবে তাকে আমরা সেইভাবে ম্যানেজ করব। ওকে, নেক্সট আমরা এখন আসবো কি? আমাদের চ্যাপ্টারে আসবো আমরা কেমন করে এখন এই চ্যাপ্টারটা ডিল করব। হ্যাঁ, এটা একটু কঠিন চ্যাপ্টার, তবু আমি তোমাদেরকে কোয়েশ্চেন গুলো আমি একটু বলে দিয়েছি যাতে এখন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখো এখন এই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ওর ইটিওলজি কি? হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান, ইট ইজ এ heterogeneous disorder characterized by excessive androgen production by the ovaries mainly. তাইলে এটা একটা heterogeneous disorder, মানে heterogeneous মানে অনেক মিক্স আর কি, মিক্স আপ ডিসঅর্ডার, একটা মনোপলি না। বিভিন্ন কারণে মানে বিভিন্ন কারণ কেমন হতে পারে? যেমন জেনেটিক কজ হতে পারে, এনভায়রনমেন্টাল কজ হতে পারে, অথবা ডায়েটারি কজ হতে পারে। এগুলো অনেকগুলা কজ নিয়ে তোমার অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাই দ্য ওভারি মে লিড টু দ্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল পলিজেনিক কন্ডিশন। দেখো এটা হলো কি? মাল্টিফ্যাক্টোরিয়াল। আমাদের কিন্তু কতগুলা ডিজিজ আছে, যেমন আমরা যে কোনো ডিজিজ দেখো প্রথমে আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডার ধরি,
পেশেন্টের ক্রোমোজোমাল ডিসঅর্ডার, তারপরে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, দেন এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার, যখন জেনেটিক আর এনভায়রনমেন্টাল দুইটা জিনিস একসাথে হবে, জেনেটিক প্লাস এনভায়রনমেন্ট, তোমার জিনেও আছে এবং তুমি এনভায়রনমেন্ট দিয়েও সেটাকে পুশ আপ করতেছো, সেটাকে বলে কি তোমার মাল্টিফ্যাক্টোরিয়াল। তাহলে যখন কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি বা ক্রোমোজোমাল করতে যাই তখন আমরা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি ডায়াগনোসিস করি, তারপরে সিঙ্গেল জিন ডিসঅর্ডার দেখি, তারপরে তোমার এনভায়রনমেন্টাল ডিফেক্ট দেখি, ড্রাগের জন্য কি হইতে যে দেখি, যখন সবগুলো মিক্স আপ হয়ে হয় তখন সেটাকে বলে মাল্টিফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এখন হলো দেখো মাল্টিফ্যাক্টোরিয়াল এন্ড পলিজেনিক কন্ডিশন, ডিসরেগুলেশন অফ CYP11A gene, the enzyme, this causes the androgen biosynthetic pathology. তাহলে মানে কি হচ্ছে, জেনেটিক কোন জিনের মধ্যে এফেকশন হচ্ছে, CYP11A জিন, যেটা তোমার অ্যান্ড্রোজেনিক এনজাইমকে ইনক্রিজ, অ্যান্ড্রোজেনিক এনজাইম যেটা এনজাইম অ্যান্ড্রোজেনকে বাড়িয়ে দেয়, অ্যান্ড্রোজেনকে বাড়িয়ে দেয়, সেই এনজাইমের মধ্যে তার মিউটেশন হয়েছে, CYP11 জিন, আপরেগুলেশন অফ এনজাইম অ্যান্ড্রোজেন বায়োসিনথেসিস প্যাথোলজি। আবারও কি হচ্ছে, এটা হলো অ্যান্ড্রোজেনের জন্য, আবার ইনসুলিন রিসেপ্টরে কি হচ্ছে, ক্রোমোজোম 19p13.2 সেটাকেও ইনভলভ, বলছি না আমি এই ডিজিজে কি হয় মাল্টিফ্যাক্টোরিয়াল, পিসিওস এ তোমার কি হবে, অ্যান্ড্রোজেনও বাড়বে ইনসুলিনও বাড়বে, অ্যান্ড্রোজেনও বাড়বে ইনসুলিনও বাড়বে, মানে ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, সেইটাও পিসিওতে ফাংশন করবে। দেখো হাইপোথ্যালামাস পিটুইটারি ইনভলভ হইতেছে, এফএসএস অ্যালিজ বাড়তেছে, ওভারি থেকে অ্যান্ড্রোজেন বাড়তেছে, অ্যাড্রিনাল থেকে অ্যান্ড্রোজেন বাড়তেছে, আবার অন্যদিকে কি হচ্ছে, ইনসুলিন রিসেপ্টর জিনগুলা সেইটাও মিউটেশন হয়ে ইনসুলিনও কাজ করতেছে না, যার জন্য হাইপার ইনসুলিনিমিয়া অথবা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এই হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ইটিওলজি। দেখো তাইলে আমি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জেনেটিক কজ বললাম and environmental cause বললাম। Now the diagnosis is based upon the presence of any of the two following the criteria of American Society for Reproductive Medicine and European Society of Human Reproduction and Embryology। সেইখান থেকে কেমন করে বলছে, এই যে এতগুলা কারণ বলছে এর মধ্যে দুইটাই যদি থাকে, তখনই দুইটা যদি থাকে, শুধু দুইটা থাকে, তখনই আমরা তাকে বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যেমন অলিগোমেনোরিয়া থাকতে পারে, অ্যামোনেরিয়া থাকতে পারে, অথবা অ্যানওভুলেশন থাকে, তখনই আমরা তাকে বলবো থাকতে পারে, অথবা হাইপার অ্যান্ড্রোজেনিজম এটা ক্লিনিক্যালি থাকতে পারে অথবা বায়োকেমিক্যালি থাকতে পারে। ক্লিনিক্যালি কেমন করে বুঝবা তুমি, যেমন হার্সিটিজম, একনি, অ্যাক্যান্থোসিস নিগ্রিক্যান্স, অ্যানোভুলেশন, ইনফার্টিলিটি, এটা হলো হাইপার অ্যান্ড্রোজেনিজমের ক্লিনিক্যাল ফর্ম। আর বায়োকেমিক্যাল করলে কি দেখবো আমরা, বায়োকেমিক্যালি করলে দেখা যাবে যেটা টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে, ডিহাইড্রোএপিএন্ডোস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে, এবং অনেক ধরনের অ্যান্ড্রোজেন লেভেল যেটা সেটা বেড়ে যাচ্ছে, সেগুলো হলো বায়োকেমিক্যাল। আর কি হবে, পলিসিস্টিক ওভারিটা আমি কেমন করে ডায়াগনোসিস করব, সেটা আমি প্রথমেই তোমাদেরকে প্রশ্নের মধ্যে আনসার দিয়ে দিয়েছি, সেটা আমি ডায়াগনোসিস করব বাই TBS, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম, অথবা অ্যাবডোমেন দিয়ে যদি করি তাহলে অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম। ওকে, তাহলে দেখো এইগুলা যদি আমার থাকে, এইগুলোর মধ্যে আদার ইটিওলজি থাকবে, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, থাইরয়েড, এর সাথে কি কি থাকতে পারে, এর সাথে আরো থাকতে পারে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া থাকতে পারে, কনজেনিটাল থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, হাইপারপ্রোডাক্টিভিনিয়া থাকতে পারে, কুশিং সিনড্রোম আর টু বি এক্সক্লুডেড। মানে আদার ইটিওলজি গুলা এই তিনটা তো থাকবেই, এইগুলো আমাকে এক্সক্লুড করে তারপরে আমাকে পলিসিস্টিক ওভারিয়ান ডায়াগনোসিস করতে হবে। ওকে, নেক্সট এখন আমরা বলি এই ডিজিজটা কত পার্সেন্ট। দ্য ইনসিডেন্স ভেরিজ ফ্রম 0.5 to 4% in more common amongst the infertile women. ইনফার্টিলিটি ওমেনদের দেখা যাচ্ছে 5 to 4% কেসে ডিউ টু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য। ইট ইজ প্রিভ্যালেন্ট ইন ইয়াং রিপ্রোডাক্টিভ এজ অফ গ্রুপ। এটা কাদের বেশি হচ্ছে, ইয়াংদের। দেখো সেই জন্য এটা কি কাদের বেশি,
এটা হলো ইয়াং গ্রুপদের বেশি। ইয়াং গ্রুপ কারা? ইয়াং গ্রুপ ধরো 18 থেকে নিয়ে 30, এই গ্রুপটার মধ্যে 18 থেকে 30-35 ওদেরই এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বেশি। পলিসিস্টিক ওভারি মে বি ইন অ্যাবাউট 20% অফ দ্য নর্মাল উমেন। দেখেছো পলিসিস্টিক ওভারিটা দেখা যাচ্ছে যে 20% কিন্তু অনেক, তাহলে এটা অনেক কমন একটা ডিজিজ। এটা প্রায়ই দেখা যাবে যে পেশেন্টটা আমাদেরকে শেষে বলছে ম্যাডাম মোটা হয়ে যাচ্ছে, ম্যাডাম আনইউজুয়াল হিয়ার, একনি, অথবা ওবেস, অথবা মিনিস্ট্রুয়াল অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া, অথবা এক্সেসিভ মিনিস্ট্রেশন। যখনই হয় তখনই আমরা পেশেন্টের চেহারা দেখলেই আমরা ওর ডায়াগনোসিস করতে পারি ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, এখন হলো কি যে ওভারির কি প্যাথোলজি, এখন আমি বলতে পারি ওভারিতে কি হয়। ওভারিতে হয় কি, ওভারিটা অনেক বড় হয়ে যায়, এনলার্জ হয়ে যায়। নর্মালি যা ওভারি থাকে তার থেকে 5 to 10 টাইমস এনলার্জ হয়ে যায় সাইজ। এবং ওভারির ভলিউম ইজ নর্মালি মোর দেন 10, নর্মালি 5 সেন্টিমিটার পার কিউবিক সেন্টিমিটার এটা থাকে, কিন্তু এটা কি হয় মোর দেন 10 সেন্টিমিটার যদি হয়ে যায় অথবা স্ট্রোমা ইনকিস থাকে, সেটাকে বলে যে তোমার পলিসিস্টিক ওভারি। এন্ড ক্যাপসুলটা কি থাকবে, থিকেন থাকে, ক্যাপসুলটা থিকেন থাকে এন্ড প্রেজেন্স অফ মাল্টিপল ফলিকুলার সিস্ট থাকে। সেটা কোথায় থাকে? ক্রাউডেড অ্যারাউন্ড দ্য কর্টেক্স। দেখো তাহলে ওভারিটা এনলার্জ হয়ে গেল, ক্যাপসুলটা থিকেন হয়ে গেল এন্ড মাল্টিপল ফলিকুলার সিস্ট থাকে। প্রায়ই পেশেন্টরা একটা আলট্রাসোনোগ্রাম নিয়ে আমাদের কাছে আসে এবং বলে ম্যাডাম দেখেন কত আমার সিস্ট হয়েছে। হ্যাঁ, তখনই আমরা আলট্রাসোনোগ্রাম করলেই আমরা এই ফিচারটা দেখি। and histology আমরা কি পাই? thickening of the tunica albuginea and cyst of follicle at varying stages of maturation and atresia। যে সিস্ট গুলো হচ্ছে তাদের ভেরিং স্টেজ, মানে এক এক স্টেজের ম্যাচুরেশন, গ্রোথ ম্যাচুরেশন যেটা থাকে সেটা দেখা যায় অ্যাট্রেসিয়া হয়ে যাচ্ছে। দেয়ার ইজ এ থিকার সেল হাইপারট্রফি, এখানে দেখা যায় স্ট্রোমাল সেলগুলো যে সেইগুলো হাইপারথিকোসিস হয়েছে। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখো একটা ল্যাপারোস্কোপিক ভিউ অফ পলিসিস্টিক ওভারিটা দেখো, এটা পার্লি হোয়াইট দেখাচ্ছে। হ্যাঁ, এটাই যে পার্লি হোয়াইট, এটা একটা পার্লি হোয়াইট। আর দেখো কতগুলা সিস্ট, এটা হলো ল্যাপারোস্কোপিক ভিউ। আমরা যদি ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোস্কোপিতে দেখা যাবে এরকম অনেক সিস্ট, এরকম পার্লি হোয়াইট ওভারি থাকবে, এনলার্জ ওভারি, ওভারি কিন্তু নর্মালি এত বড় থাকে না, এনলার্জ ওভারি থাকবে, পার্লি হোয়াইট থাকবে এবং মাল্টিপল সিস্ট দেখা যাবে, মানে সারফেস অফ দ্য ওভারি থেকে বোঝা যাবে অনেক সিস্ট। এটা দেখেই আমরা তখন বুঝতে পারি ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারি। তোমাদের অলরেডি আমি ক্লিনিক্যাল ফিচার বলেছি, এখনো আবার আমি বলতেছি যে ক্লিনিক্যাল ফিচারটা কি হবে। দেখো পেশেন্ট, এখন যেহেতু আমি তোমাকে পড়াচ্ছি তাই ক্লিনিক্যাল ফিচার আবার আমি তোমাকে রিমাইন্ড করছি। দ্য ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট কমপ্লেইন, পেশেন্ট এসে তোমাকে কি বলবে? ইনক্রিজিং ওবেসিটি, পেশেন্ট বলবে ম্যাডাম আমি 6 মাস 1 বছরের মধ্যে এত বড় মোটা হয়ে গেছি, আমার ওজন 12 কেজি 14 কেজি বা 20 কেজি ওজন বেড়ে গেছে। পেশেন্ট এসেই এই কথাটা বলবে। দ্য পেশেন্ট কমপ্লেইনস অন ইনক্রিজিং ওবেসিটি, দ্যাট ইজ দ্য অ্যাবডোমিনাল, মেইনলি কি হয় তার অ্যাবডোমিনাল ওবেসিটি হয়। অ্যাবডোমেনে যদি ওবেসিটি হয় সেটাকে বলে সেন্ট্রাল ওবেসিটি। তাহলে পেশেন্টের কি হবে? সেন্ট্রাল ওবেসিটি হবে, সেটা মোর দেন 50% কেসের সেন্ট্রাল ওবেসিটি। পেশেন্টের আর কি হবে? মিনিস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, মিনিস্ট্রুয়াল অ্যাবনরমালিটির মধ্যে 70% কেসে 50% কেস কি হবে? সেন্ট্রাল ওবেসিটি নিয়ে আসবে। 70% পেশেন্ট কি নিয়ে আসবে? দেখো অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। তাহলে তোমার দেখো, তাহলে ওবেসিটি, মিনিস্ট্রুয়াল অ্যাবনরমালিটি সবসময় মনে রাখবা। কোনো পেশেন্ট যদি আইসা বলে যে ম্যাডাম আমার মাসিকের অসুবিধা, মিনিস্ট্রেশনের অসুবিধা, তখন তোমাকে তাকে কোয়ারি করে জানতে হবে এটা কি অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া না এক্সেসিভ ব্লিডিং। এই তিনটা জিনিস বলে তার কাছ থেকে কি ধরনের, কোন প্যাটার্নে, কোন মিনিস্ট্রুয়াল অ্যাবনরমালিটির প্যাটার্নে সে পড়েছে সেটা তোমাকে জানতে হবে। ওকে। আর পেশেন্ট অনেক সময় কমপ্লেন করবে ইনফার্টিলিটি,
মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি গেল, তারপরে পেশেন্ট হলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি হয়ে যদি তারপরে আমরা ওভুলেশন ইন্ডাকশন করলাম, তারপরে যদি সে প্রেগনেন্ট হয়, দেখা গেল তার মিসক্যারেজ হয়ে গেছে ডিউ টু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বিকজ অফ কমপ্লেক্স endocrine abnormality may lead to the miscarriage. Now, presence of hirsutism and acne is the important feature 70% cases. 70% case patient আসবে কি নিয়ে? hirsutism and acne নিয়ে, and virilism is rare. সাধারণত virilism হয় না, hirsutism and acne হয়। ভিরিলিজম তো নিশ্চয়ই জানো তোমরা, হার্সিটিজম একনি এর সাথে যদি তোমার ক্লাইটোরিয়াল এনলার্জমেন্ট থাকে তখন সেটাকে আমরা ভিরিলিজম বলি, কিন্তু পিসিওর পেশেন্টের ভিরিলিজম থাকে না। ওকে, নেক্সট হলো অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। আমরা তোমাকে বলছিলাম এই পেশেন্ট আবার বলবে আইসা অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স স্পেসিফিক চেঞ্জ হয়, কিসে হয়? স্কিনে তার চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? স্কিনটা থিকেন, পিগমেন্টেড and commonly affected in the nape of the neck, inner thigh, groin and axilla. তাহলে পিগমেন্টেড এরিয়া গ্রে, ব্রাউন অথবা ব্ল্যাক। ব্ল্যাক কোথায় হবে? নেপ অফ দ্য নেক, ইনার থাই, গ্রোইন এন্ড এক্সিলা। এইগুলা এসে বলবে যে ম্যাডাম এইসব এরিয়া তো আমার কালো হয়ে যাচ্ছে। তাহলে পেশেন্টের ফিচার দেখো, ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বুঝে ফেলতে পারি সি ইজ আ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সেন্ট্রাল ওবেসিটি, মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ইনফার্টিলিটি, হার্সিটিজম, একনি এন্ড অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। আরেকটা সিনড্রোম এখানে আছে, সেটাকে বলে হেয়ার এন্ড সিনড্রোম। হেয়ার এন্ড সিনড্রোম polycystic, it is uncommon in polycystic ovarian disease that characterized by কিসের জন্য হেয়ার এন্ড সিনড্রোমটা হয়? হাইপারঅ্যান্ড্রোজেনিজমের জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্স and there is a acanthosis nigricans. হেয়ার এন্ড সিনড্রোম কি এর একটা শর্টকাট আসতে পারে? হেয়ার এন্ড সিনড্রোম। তখন তুমি বলে দিবে ইট ইজ এ সিনড্রোম অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম characterized by hyperandrogenism, insulin resistant and acanthosis nigricans. An internal examination shows the bilateral annular cystic ovary which may not reveal due to the obesity. Okay, এই যে দেখো the hirsutism, the patient-এর hirsutism, একনি দেখো কত একনি হচ্ছে পেশেন্টের। এই যে একনি, hirsutism and acanthosis nigricans. Ultrasonograph shows, color Doppler ultrasonogram shows a numerous small cyst, small cyst. এই যে cyst is necklace type of appearance of cyst. এই cyst থাকবে, numerous small cyst থাকবে, increase ovarian stroma and vascularity. এটা হলো আলট্রাসোনোগ্রাম। টিবিএস করলে ওভারিটা এরকম শো করবে, তখন এটা দেখে আমাদের আলট্রাসোনোগ্রাফিস্টটা বলে ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পলিসিস্টিক ওভারি। দেখো অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স এরকম তোমার কালো হয়ে যাবে। এটা কিসের জন্য হইতেছে? হাইপার অ্যান্ড্রোজেনিজম, হাইপার ইনসুলিনিমিয়া। এখন আমি এটাকে কি ইনভেস্টিগেশন দিব? ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন আমি কিন্তু তোমাদের অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, তবু আমি আবার একবার বলি। The transvaginal sonogram, especially in the obese patient, obese পেশেন্টদের কিন্তু ট্রান্সভেজানাল এক্সামিনেশন দিতে হয়, কারণ অ্যাবডোমেন এত ফ্যাট থাকে, পার অ্যাবডোমেনালি এতটা বোঝা যায় না, তাই অনেক সময় আমরা ট্রান্সভেজানাল দিই। আচ্ছা, তার সিরাম লেভেলের মধ্যে তোমার LH-FH রেশিও তোমার অল্টার্ড হয়ে যাবে, রেজ লেভেল অফ ইস্ট্রাডিওল এন্ড ইস্টোন লেভেল ইজ মার্কলি এলিভেটেড থাকবে, এন্ড সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন ইজ রিডিউসড। And endostendial level, যেটা আমি আগেই বলছি, endostendial level is raised and serum testosterone level is raised and insulin level is also raised and serum insulin level is raised. Fasting যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিনে কাজ করতেছে না, তাই ফাস্টিং ইনসুলিন লেভেল রেজড হয়ে যাবে। আর কি করতে হবে? দেখো আরেকটা জিনিস আমাদের করতে হবে, ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি যদি আমি করি, আমি একটা অলরেডি তোমাদেরকে ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং দেখিয়েছি, যেটা তোমার ওভারিটা এনলার্জ এন্ড সিস্টিক দেখাইছে। বাইলেটারাল পলিসিস্টিক ওভারিজ আর ক্যারেক্টারিস্টিক। ল্যাপারোস্কোপি করলে দেখা যাবে ওভারি গুলো এনলার্জ এন্ড সিস্টিক।
এখন আমরা জানতে চাই কেন এটা হয়, তাই না? এক্সাক্ট প্যাথোলজি ইজ নট ক্লিয়ারলি আন্ডারস্টুড। তবে কিসের জন্য হচ্ছে? দ্য ফলোইং হেডিংস আর মেইনলি ইনক্লুডেড হিয়ার। দ্য হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্ট অ্যাবনর্মালিটি যদি হয়, সেটার থেকে হইতে পারে তোমার এই প্যাথোফিজিওলজি। অ্যান্ড্রোজেন এক্সেস হয়ে অ্যান্ড্রোজেন এক্সেস এন্ড হার্সুটিজম হতে পারে, অ্যানওভুলেশন হতে পারে, ওবেসিটি এন্ড লং টার্ম কনসিকুয়েন্স। দেখো এইগুলো হলো প্যাথোফিজিওলজি। এই কয়টার উপর? এই তিনটার উপরে ডিপেন্ড করে আমরা ওর প্যাথোফিজিওলজিটা, পিসিওএস এর প্যাথোফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট। এই প্যাথোফিজিওলজি না বুঝলে আমি পেশেন্টের কমপ্লেইনটাই বুঝবো না। হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্ট অ্যাবনর্মালিটি, অ্যান্ড্রোজেন এক্সেস এন্ড হার্সুটিজম, অ্যানোভুলেশন হয় পেশেন্টের। কেন অ্যানোভুলেশন হয়? অ্যান্ড্রোজেন এক্সেস কেন হবে? হাইপোথ্যালামাস অ্যাবনর্মালিটি কেন হয়? ওবেসিটি কেন হয়? লং টার্ম কনসিকুয়েন্স কেন হয় এই প্যাথোফিজিওলজিতে? এটা আমাকে জানতে হবে। প্রথমে আমার কথা ছিল হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্ট অ্যাবনর্মালিটি। এটা কি হয়? তোমার ইনকেস তোমার জিএনআরএস, হাইপোথ্যালামাস কি, হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয় কি জিএনআরএস। জিএনআরএস কি করে? তার পালসেটরি জিএনআরএস কি হবে? ইনক্রিজ পালস ফ্রিকোয়েন্সি অফ ইনক্রিজ এলএইচ। এলএইচ মানে লুটিনাইজিং হরমোন। তাহলে জিএনআরএস কি করে? এলএইচটাকে বাড়িয়ে দেয় এন্ড এফএসএসটাকে কমিয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা কি হয়? পেপটাইড হরমোন সিক্রেটেড ফ্রম দা লেপটিন পেপটাইড সিক্রেটেড ফ্রম দা ovarian follicle and fat cell, insulin, which causes the insulin resistance and hyperandrogenemia. And GnRH is preferential. দেখো জিএনআরএস এখানে কি করতেছে? এলএইচটাকে বাড়াচ্ছে রেদার দেন এফএসএস। এফএসএসটাকে, এলএইচএস ইজ মোর দেন দা এফএসএস। এটা থেকেও কিন্তু একটা প্যাথোলজি হয়। ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড এটা অলরেডি বলা হয়েছে। and this is mainly due to the কেন এলএইচটা বাড়তেছে? it is due to the elevated, chronically elevated estrogen and follicular inhibin. তারপরে দেখো ইনক্রিজ ফ্রি স্টাডিউল। ইনক্রিজ ফ্রি স্টাডিউল কেন হচ্ছে? ইনক্রিজ যদি ফ্রি স্টাডিউল থাকে তাহলে কি হবে? ক্রনিক অ্যানোভুলেশন হবে। ফ্রি স্টাডিউল কি করবে? রিডিউস দা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, এটাও রিডিউস হয়ে যাবে। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কি করে? স্টাডিউলটাকে কম্বাইন করে ফেলে, বাইন্ড করে ফেলে, যার জন্য স্টাডিউলের যে এত লং অ্যাক্টিভিটি সেটা একটু কমে যায়। আচ্ছা, এইখানে ওই একই কথা বলতেছে। জিএনআরএস কি করবে? জিএনআরএস তোমার কি করে? জিএনআরএস পিটুইটারির উপর কাজ করে, পাস করে এলএইচটাকে বেড়ে দেয়। এলএইচ বেড়ে গেলে তোমার ওভারিতে কাজ করে, ওভারিতে অ্যান্ড্রোজেন থিটা সেল থেকে অ্যারোমেটাইজ করে অ্যান্ড্রোজেন করে, এবং সেই অ্যান্ড্রোজেন কি করে? সেই অ্যান্ড্রোজেন আবার ডিক্রিজ করে দেয় সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন এন্ড ইনক্রিজ দ্য ইস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন। এখানে দেখো এলএইচ স্টিমুলেশন করে, এলএইচ স্টিমুলেশন করে হাইপারথিকোসিস করে অ্যান্ড্রোজেন লেভেল বের করে দেয়। এই এখানে এনজাইমটা কি করে? P45 এনজাইম, সেটাও ডিসরেগুলেশন হয়ে অ্যান্ড্রোজেন তৈরি করে। ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর সেটাও তোমার কি করে? অ্যান্ডোস্টেন্ডিয়ন, টেস্টোস্টেরন এন্ড ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর রেজ করে। এখন হলো অ্যান্ড্রোজেন। ওয়াই অ্যান্ড্রোজেন এক্সেস? কারণ অ্যান্ড্রোজেন তো এখানে মেইন প্যাথোলজি তো অ্যান্ড্রোজেন দিয়েই হচ্ছে, তাই না? অ্যান্ড্রোজেনটা কি হয়? অ্যাবনর্মাল রেগুলেশন অ্যান্ড্রোজেন ফর্মিং এনজাইম P450 C17. P450 and C17 is thought to be a main cause of excess androgen production from the ovary and adrenal. এই হরমোনটা যখন হয় অ্যাবনর্মালি হয়, সেটাতে কি হচ্ছে? রাইজ হয়, অ্যাবনর্মাল রাইজ হয়, তখন দেখা যাচ্ছে androgen production from the ovary and adrenal. The principal source of androgen mainly কি? Principal source of androgen ovary, adrenal and systemic metabolic alteration. তাহলে অ্যান্ড্রোজেন আমার কোথেকে আসতেছে? ওভারি থেকে, অ্যাড্রিনাল থেকে এবং সিস্টেমিক মেটাবলিক অল্টারেশন। দেখো এখন ওভারি থেকে কেমন করে আসতেছে? ওভারিকে স্টিমুলেশন করতেছে কে?
আমি ছবিটা দেখায় আসছি বাই থিকা সেল বাই কি হাই রাইজ অফ এলিস। তাহলে এলিস তোমার কি করতেছে স্টিমুলেশন করে অ্যান্ড্রোজেন তৈরি করতেছে। P45 এনজাইম P45C17 এনজাইম সেইটা হাইপার ফাংশন করে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করতেছে। ডিফেক্টিভ অ্যারোমাটাইজেশন হয়ে তোমার অ্যান্ড্রোজেন হচ্ছে এটা, এবং ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর সেইটাও থিকা সেলকে তোমার স্টিমুলেট করে অ্যান্ড্রোজেন করছে। তাহলে ওভারি অ্যান্ড্রোজেন প্রোডাকশন করতেছে বাই স্টিমুলেশন অফ এলিস, P450 অ্যারোমেটাইজেশন এন্ড ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর। এন্ড অ্যাড্রিনাল কেমন করে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করতেছে দেখো, এটা স্ট্রেস হইলে তোমার অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয় নাম্বার 1। নাম্বার 2 ওই আগেরটাই তোমার P450 এনজাইম যদি হাইপার ফাংশন হয়, এন্ড এটার সাথে আবার কি হয় অ্যাসোসিয়েটেড প্রোল্যাকটিন লেভেল যদি হাই থাকে, তার জন্য অনেক সময় হতে পারে। তাহলে অ্যাড্রিনাল। সিস্টেমিক মেটাবলিক অল্টারেশনের জন্য কেমন করে তোমার অ্যান্ড্রোজেন বাড়তেছে দেখো। তাইলে ওভারি কেমন করে প্রোডাকশন করলো অ্যান্ড্রোজেন, অ্যাড্রিনাল প্রোডাকশন করলো অ্যান্ড্রোজেন। এখন সিস্টেমিক মেটাবলিক অল্টারেশন, সিস্টেমিক মেটাবলিক অল্টারেশনে মেইনলি কি হয় হাইপার ইনসুলিনিমিয়া। পিসিওএস এ কি হয় ইনসুলিন লেভেল রেজ হয়, দ্য ইনসুলিন রেজিস্টেন্স হয়। ইনসুলিন রেজিস্টেন্স হওয়া মানে ইনসুলিন যখন কাজ হচ্ছে না তখন হাইপার ইনসুলিনিমিয়া হয়। ইনসুলিন ইনহিবিট, দেখো ইনসুলিন কি করতেছে, insulin results from free insulin growth factor 1 by autocrine action stimulate the thicker cell to produce the androgen. দেখো ইনসুলিন আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতেছে, যেটা হিপাটিক সিনথেসিস অফ সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন রেজাল্টিং ফর মোর ফ্রি লেভেল অফ অ্যান্ড্রোজেন। এটা কি কয় হিপাটিককে মানে লিভারকে সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন সিনথেসিস হইতে দেয় না। সিরাম সিরাম এইচবিজি যেটা তোমার বাইন্ডিং করে গ্লোবুলিনকে, সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন যেটা সেটাকে বাইন্ড করতে দেয় না, রিডিউস করে ফেলে, যার জন্য কি হয় ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল অফ হরমোনটা অনেক অ্যান্ড্রোজেন লেভেলটা অনেক বেড়ে যায়। তারপরে আর কি ইনসুলিন রেজিস্ট্যান্সের ফিচার থাকতে পারে, এটা আমরা আগেই বলছি। ইনসুলিন রেজিস্ট্যান্সের ভিতরে ইনক্রিজ বিএমআই থাকতে পারে, অ্যাকান্থোসিস নিগ্রোসিন থাকতে পারে, ওয়েস্ট টু হিপ রেশিও তোমার রেজ থাকতে পারে, এন্ড হাইপার প্রোডাক্টিনিমিয়া থাকতে পারে। এখানে কি থাকতে পারে হাইপার প্রোডাক্টিনিমিয়া, কারণ কি এখানে দেখা যায় পিসিওএস এ অনেক সময় দেখা যায় জিএনআরএস এর ইনক্রিজ পালসিটিবিলিটির জন্য ডোপামিন ডেফিসিয়েন্সি হইতে পারে, যার জন্য তোমার হাইপার প্রোডাক্টিনিমিয়া হয়। প্রোডাক্টিন ফার্দার স্টিমুলেট দা adrenal androgen for production of androgen. Whatever may be the etiology or endocrine effect, PCO is a produce the vicious cycle event. অ্যানোভুলেশন, এখন ওই যে আমি বলি অ্যানোভুলেশনের জন্য কি হয় ইনফার্টিলিটি হয়। যদি অ্যানোভুলেশনের জন্য ইনফার্টিলিটি হয় 70 to 80% কজ হইতেছে তোমার polycystic ovarian disease. Polycystic ovarian disease may lead to the anovulation, and this anovulation may cause the infertility, female infertility. আচ্ছা এখানে কি হয়েছে লো যদি পিএইচ এর অ্যানোভুলেশনটা কেমন করে হচ্ছে, হোয়াই অ্যানোভুলেশন যদি লো এফএসএস লেভেল, প্রথমে আমি বলছিলাম তোমাদের হাই লেভেল অফ এলএইচ এন্ড লো লেভেল অফ এফএসএস কি হয় ফলিকুলার গ্রোথ ইজ অ্যারেস্টেড হয়। ফলিকুলার গ্রোথ অ্যারেস্ট হয়ে কি হবে তোমার যে ম্যাচুরেশন এন্ড গ্রোথ হয়ে যে ম্যাচুরেশন হবে গ্রোথ হবে দেন ওভুলেশন হবে, এটাকে তোমার অ্যারেস্ট করে ফেলে যদি তোমার লো এফএসএস লেভেল থাকে। দ্য নেট ইফেক্ট কি হবে ডিমিনিশ স্ট্যাডিউল and increase inhibin production. Anovulation also due to the high level of LHS and low level of FSH, and there is a follicular microenvironment of androgenic rather than the estrogenic. Unless estrogenic, follicular growth, maturation, ovulation cannot occur. যদি LH and FH ratio altered হয়ে যায়, ফলিকুল যদি androgenic rather than the estrogenic থাকে, তাহলে কি হবে follicular growth, maturation and ovulation cannot occur. The huge number of follicle কি হবে অ্যাট্রেটিক হয়ে যাবে একটা ডিফারেন্ট স্টেজে। নরমালি কি হয় ফলিকুল গুলা বড় হতে থাকে নরমাল এলএস এফএস যদি অ্যান্ড্রোজেন হাই লেভেল না থাকে নরমাল থাকে সবকিছু, তখন তোমার কি হবে ফলিকুলার গ্রোথ, ম্যাচুরেশন, ওভুলেশন হবে। যদি এফএস এলএস এন্ড মাইক্রো এনভায়রনমেন্ট অফ দ্য ফলিকুল যদি নরমাল থাকে তাহলে ওভুলেশন হবে। যদি এরকম অ্যাবনরমালিটি দেখা দেয় এফএস এলএস এর মধ্যে, অ্যান্ড্রোজেনের মধ্যে, ইস্ট্রোজেনের মধ্যে, তখন দেখা যাবে growth, maturation and ovulation cannot occur. It may be atretic follicle which contribute to the hypertrichosis.
LH level is tonically elevated without it. Normally কি হয় ওভুলেশনের জন্য LH সার্জের দরকার হয়, কিন্তু অ্যানোভুলেশন কেন হচ্ছে? There is no LH surge. For this reason may develop the anovulation. এখন হলো কেন obesity and insulin resistance. Obesity, it is apart from excess production of androgen, obesity is associated with reduced serum hormone binding globulin. Obesity সাথে কি হয়? serum hormone binding globulin টা কমে যায়, যার জন্য কি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তাহলে কি হবে? হাইপার ইনসুলিনিয়ামিয়া হবে। হাইপার ইনসুলিনিয়ামিয়া কি করবে? গুনাডাল অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাড়িয়ে দিবে। সে তাতে কি হয়? মুড অফ, এটা হচ্ছে পিসিওএস থট টু বি ডমিনেন্ট ইনহেরিটেন্সি and 50% and first degree relative. আমি প্রথমেই বলছিলাম যে এটা জেনেটিক্যালি রিলেটেড বলতে ফার্স্ট ডিগ্রি রিলেটেড যখন বলবে তখন তোমাকে বুঝতে হবে এটা মা বা বোনেরও ছিল যার জন্য ওর হচ্ছে, এটাকে বলে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। যখন কাজিনের থেকে আসে তখন আমরা সেটাকে বলি সেকেন্ড ডিগ্রি রিলেটিভস। আচ্ছা, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ আননোন। ইনসুলিন রেজিস্ট্যান্স, মিউটেশন অফ ইনসুলিন রিসিপ্টর জিন, কিসের জন্য এরকম ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে? মিউটেশন হচ্ছে। আমি প্রথমেই বলছিলাম এনজাইম CYP13 এনজাইম যদি তোমার মিউটেশন হয় তখন দেখা যাচ্ছে এটা হয়। and increase of central obesity may lead to the android obesity. এখন আমরা আরেকটা লাস্ট প্যাথোলজি কি ছিল তার? লাস্ট প্যাথোলজি ছিল তার হলো লং টার্ম কনসিকুয়েন্স। লং টার্ম কনসিকুয়েন্স কি হইতে পারে? পেশেন্টের লং টার্ম কনসিকুয়েন্স দেখা যাচ্ছে there is a increase estrogen level, androgen level and diminished serum hormone binding globulin. The unbound estradiol estrone may lead to the hyperestrogenic state. There may be endometrial hyperplasia and maybe endometrial hyperplasia may lead to the endometrial carcinoma. দেখো PCOS এ কিন্তু শুধু আমরা এরও একটা লং টার্ম ইফেক্ট আছে। যদি অনেক দিন ধরে তোমার সারাক্ষণই ইস্ট্রোজেনের একটা থাকে, ইফেক্ট থাকে, তখন কি হয়? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়। অ্যাটিপিক্যাল hyperplasia may lead to the endometrial carcinoma. ইনভেস্টিগেশন আমরা অলরেডি একবার বলে ফেলেছি, আলট্রাসোনোগ্রাম and waist circumference, FSS, LH, THA, serum testosterone level, prolactin level and dihydroepiandrosterone 17 hydroxyprogesterone level, 2-hour oral glucose tolerance test, and এখানে কিন্তু অবশ্যই পেশেন্টের লিপিড প্রোফাইল করতে হবে, কারণ অ্যান্ড্রোজেন কি করে তোমার লিপিড প্রোফাইলের মধ্যেও ইনসুলিন, হাইপার ইনসুলিমিনিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্ট and also the androgen may change the lipid profile. What are the sequelae? এখন হতে পারে এখানে সিকুলি কি হইতে পারে? দেখো লং টার্ম সিকুলি এন্ড দ্য শর্ট টার্ম সিকুলি। এই PCOS এ তোমার সাবসিকুয়েন্টলি কি হবে? কতগুলো শর্ট টার্ম সিকুলি আছে, কতগুলো লং টার্ম সিকুলি আছে। লং টার্ম সিকুলি গুলা কি প্রথমে আমি বলি। শর্ট টার্ম সিকুলি আমি অনেকবার বলেছি, মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি, অ্যানোভুলেশন, ইনফার্টিলিটি, মিসক্যারেজ, একনি, হার্সুটিজম, অ্যালোপেশিয়া and glucose intolerance and acanthosis nigricans. These are the short term consequence or sequelae. And long term sequelae গুলো দেখো পেশেন্টের কি হচ্ছে? ডায়াবেটিস মেলাইটাস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এটা কিন্তু দেখো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা দেখো কোত্থেকে আরম্ভ হলো? পিউবার্টি, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, তারপর এখন তার ডায়াবেটিসও হয়ে গেল। যদি লং টার্ম যদি ট্রিটমেন্ট না করি তাহলে তার ডায়াবেটিস মেলাইটাস হবে, তার এন্ডোমেট্রিয়াল ডায়াবেটিস মেলাইটাস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা due to the persistent high level of estrogen. যেহেতু অ্যানোভুলেশন হচ্ছে, অ্যানোভুলেশনে কি হবে? তার প্রোজেস্টেরন হবে না। প্রোজেস্টেরন না হলে কি হবে? ইস্ট্রোজেন হাই থাকবে। যে প্রোজেস্টেরন যে একটা প্রোটেক্টিভ ইফেক্ট এগেইনস্ট তোমার আর ইস্ট্রোজেন, সেটার জন্য কি হবে? endometrial hyperplasia may lead to the endometrial carcinoma. And পেশেন্টের আমি বলছিলাম তোমাদের লিপিড প্রোফাইল করতে হবে। এই পেশেন্টগুলোর আবার লিপিড প্রোফাইলে ডিসলিপিডিমিয়া দেখা যায়, ডিক্রিজ দেখা যাচ্ছে যে তার ডিক্রিজ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, ইনক্রিজ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন and increase triglyceride
the triglyceride rise করে, lipid low density lipoprotein rise করে, but decrease the high density lipoprotein, and patient develop the hypertension, cardiovascular disease, atherosclerosis. তাহলে দেখো diabetes mellitus, endometrial carcinoma, dyslipidemia, hypertension, cardiovascular disease, atherosclerosis, অনেক সময় obstructive তোমার sleep apnea, তাহলে লং টার্ম কমপ্লিকেশন কিন্তু খুবই কষ্টকর। Now last of all my chapter is the management of polycystic ovarian syndrome. The polycystic management of polycystic ovarian syndrome তোমাকে individualization of the patient. কোনো পেশেন্ট আসবে ম্যাডাম আমার তো ম্যানোরেজিয়া হয়, এক্সেসিভ ব্লিডিং হয়, কোনো পেশেন্ট আসবে আমার কাছে ইনফার্টিলিটিয়া, কোনো পেশেন্ট আসবে অ্যামিলিডিনিয়া, কোনো পেশেন্ট আসবে হার্সুটিজম নিয়া, কোনো পেশেন্ট আসবে আমাকে ওবেসিটি নিয়া। তাহলে কি আমাকে কি করতে হবে? অলওয়েজ ম্যানেজমেন্ট করতে হবে কি নিড দ্য ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কমপ্লেইন আমি তাকে ম্যানেজ করব। দেখো, it depends on the individualization. Management of PCO is depend on the individualization and presenting symptom like যদি তার menstrual disorder থাকে, treatment of menstrual disorder, যদি তার infertility থাকে, treatment of infertility, obesity থাকলে তার obesity treatment, hirsutism and combined symptom থাকলে আমরা combined treatment করব। Before that treatment, before that the patient কে আমাদের কি করতে হবে? কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করে তাকে তার anxiety, depression এগুলো তার অ্যাংজাইটি ডিপ্রেশন তাকে অ্যাভয়েড করতে হবে, এবং তাকে ভালো করে অ্যাসিউরেন্স দিতে হবে দিস ইজ এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, এটা ট্রিটমেন্ট আছে, সোজা কথা। ওকে, ট্রিটমেন্ট এখন হলো ট্রিটমেন্ট ইজ টার্গেটেড টু কারেক্ট দ্য বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস। প্রথম ট্রিটমেন্ট আমার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস গুলা কারেকশন করা। দ্য বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস কারেকশন করার জন্য আমার ওয়েট রিডাকশন করতে হবে। পেশেন্ট হলো ওবেস পেশেন্ট, সেন্ট্রাল ওবেসিটি। ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট পিসিওর, তোমার পিসিওর ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশন। Lifestyle treatment is first line is treatment is lifestyle modification. Lifestyle modification মধ্যে কি থাকবে? তোমার ডাইটিং and exercise. The patient কে অ্যাডভাইস করতে হবে কি আপনি ডাইটিং করেন, এক্সারসাইজ করেন, and BMI একটু কমান, less than 25 করেন। যদি আমি বিএমআইটা কমিয়ে আনতে পারি বা ওয়েট রিডাকশন করতে পারি, তাহলে দেখা যাবে পেশেন্টের মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কারেক্ট হয়ে গেছে, ইনফার্টিলিটি কারেকশন হয়ে গেছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কারেকশন হয়ে গেছে, অনেক সময় হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া এন্ড হার্সিটিজম, একনি এন্ড ওবেসিটি অল আর কারেক্টেড। তাহলে আমাকে প্রথমেই পেশেন্টকে কি করতে হবে? ওয়েট রিডাকশন, অ্যাডভাইস টু দা ওয়েট রিডাকশন বাই dieting and exercise. Weight reduction 2 to 5 improve the metabolic syndrome. Exercise is found to be beneficial. Biochemical abnormalities কি কি আছে? PCO পেশেন্টের biochemical abnormality দেখো, PCO পেশেন্টের biochemical abnormality যেমন hyperandrogenemia, hyperinsulinemia, hyperlipidemia, estrogen and ovarian hyperprolactinemia, insulin resistance, hypersecretion of LH, low serum hormone binding, low FSS, low serum progesterone. These are the biochemical abnormalities. সুতরাং প্রথমে আমাকে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস গুলা কারেকশন করতে হবে। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস অনেক সময় কারেকশন হয় if you are reduction of the weight by dieting and exercise. এখন কোন পেশেন্ট প্রেগনেন্ট হবে আর কোন পেশেন্ট ট্রিটমেন্টের ব্যাপার। দ্য পেশেন্ট ডাজ নট ওয়ান্ট দ্য প্রেগনেন্সি। যে পেশেন্টের প্রেগনেন্সির দরকার নাই, সে প্রেগনেন্সি চাচ্ছে না, তাকে আমাকে কি করতে হবে? তার ট্রিটমেন্টটা কেমন করে করতে হবে? যেমন ম্যানেজমেন্ট অফ হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া, তার অ্যান্ড্রোজেন লেভেলটা যে বেশি আছে সেটাকে আমাকে কমাতে হবে। সেটা কেমন করে কমাতে হবে? সেটা কিন্তু পেশেন্টকে কি করতে হবে? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ ইফেক্টিভ। তাকে আমাকে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কি আছে? তাতে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন আছে। প্রজেস্টেরন কি করবে? আমার এলএইচ বেশি হয়ে গেছিল, প্রজেস্টেরন সাপ্রেস দা এলএইচ এন্ড ইস্ট্রোজেন ইমপ্রুভ দা সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবিলিন। তাহলে ইনক্রিজ যদি আমি যদি সাপ্রেস করি তোমার এলএইচ কে আর ইমপ্রুভ করি যদি সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবিলিন কে, তাহলে কি হবে? ফ্রি টেস্টোস্টেরন লেভেলটা কমে যাবে।
হ্যাঁ, তাহলে আমার ট্রিটমেন্ট কি হবে? হাইপার অ্যান্ড্রোজেনেমিয়ার জন্য আমাকে ওরাল কন্ট্রাসেপটিভ দিতে হবে। পেশেন্ট অনেক সময় নিতে চায় না, যদি ইয়াং পেশেন্ট থাকে, তবে তাকে তার প্যাথোলজিটা বোঝাতে হবে। তার প্যাথোলজি টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, যার জন্য তার হাইপার অ্যান্ড্রোজেনেমিয়ার জন্য হার্সুটিজম, ওবেসিটি, একনি এগুলো কমে যাবে। Hirsutism due to anovulation, high androgen level, insulin level, hepatic production, and due to genetic sensitivity. Correction of metabolic syndrome is important. Anti-androgen কতগুলো হরমোন আছে? Anti-androgen ড্রাগ আমরা কি আছে? সিপ্রোটেরন এসিটেট, স্পাইরোনোল্যাকটন, ফ্লুটামাইড, এগুলো আমরা অনেক সময় অ্যাডভাইস করে থাকি পেশেন্টকে। ওকে, ডাজ নট ওয়ান্ট দ্য প্রেগনেন্সি। আর মেটাবলিক সিনড্রোম যদি হাইপার ইনসুলিনিমিয়া থাকে, তখন আমরা কি ট্রিটমেন্ট দিব? হাইপার ইনসুলিনিয়া থেকে তোমার কি হতে পারে? ডায়াবেটিস হতে, ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি হয়, হাইপার ইনসুলিন মে লিড টু দা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, ডায়াবেটিস, মেলাটাস, সেন্ট্রাল ওবেসিটি, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন। এটার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিব? পেশেন্টকে মেটফরমিন কি হবে? ইনসুলিন লেভেলটাকে কমিয়ে দিবে, বিএমআই লেভেল, ইনসুলিন লেভেল কমাবে, বিএমআই কমাবে, এবং ডিসলিপিডিমিয়া কারেকশন করবে, ব্লাড প্রেশার কারেকশন করবে, and prevent the risk of developing the diabetes mellitus. আচ্ছা, হাইপার ইনসুলিমিয়া এটা আমরা অলরেডি বলে ফেলছি। আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যদি হয়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া may lead to the
এটা তো আবার হইতেছে না, ওইটাই তো দিছি নাজবিন না, এটা না, এটাই তো ওই কোনটা অনেক connection is ঠিক আছে এটা কি বল? এরকম তো হয় না, আবার জয়েন্ট মিটিং আবার কি? মা কি নেও ঠিক করে দাও। চিকিৎসা না করালে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে ওখান থেকে হইতেছে না। হুম? ওরা ক্লোজ করবো কেন? জয়েন্ট মিটিং দিলে তো উল্টাপাল্টা কি জানি আসতে থাকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আপনি এটা হচ্ছে মিটিং এ জয়েন করেছেন ম্যাম। হ্যাঁ ম্যাম আপনি জয়েন হচ্ছে করে, জুমে। জি ম্যাম। কিন্তু আসতেছে না কেন আমি তো সেটাই বুঝতেছি না। শেয়ার স্ক্রিন আসতেছে না। না ম্যাম। হ্যাঁ ওপেন জুম মিটিং, ম্যাম শেয়ার স্ক্রিন শেয়ার স্ক্রিন আসতেছে না। হ্যাঁ হ্যাঁ না ম্যাম। আসে না তো। না ম্যাম এখনো আসে নাই ম্যাম। একটু ওয়েট করো। হ্যাঁ না,
ফালাইছি না তো কিছু, এই তিনটাই তো রে, এইটা আইডি দেখো খুঁজে বাইর করিয়া। তুমি আমি পারতাম না। না হয় না স্টার্ট ভিডিও নাও করো। রাস্তা বাকি আছে ভিডিও দিও না, ভিডিও কি কাটতে দাও না, আর কতক্ষণ দিয়ে থাকবো অনেক পার্টিসিপেন্ট তো আছে। দেও না দেখি। ম্যাডাম আপনার মাইক্রোফোনটা মিউট করা, একটু মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে না। শুনতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা আমার একটুখানি বাকি আছে, শুধু ওইটুকুই। কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট ছিল,
এখন হলো আমি বলেছিলাম তোমাদের ওই বায়োকেমিক্যাল ডিসঅর্ডার গুলো কারেকশন করতে হবে, ফার্টিলিটি ডিজায়ার্ড না করলে পেশেন্টকে এই ট্রিটমেন্ট দিতে হবে। যদি পেশেন্ট তোমার ফার্টিলিটি, যে ইফ দ্য পেশেন্ট ইজ ওয়ান্টস টু প্রেগনেন্সি, প্রথম বলেছিলাম পেশেন্ট যদি প্রেগনেন্সি না চায় সেটার জন্য ট্রিটমেন্ট দিয়েছিলাম আমি তোমার ওই ওরাল পিল দেওয়া হয়েছিল, কম্বাইন ওরাল পিল, মেটফরমিন, অ্যান্টি অ্যান্ড্রোজেন এন্ড এটা। আর যদি পেশেন্ট যদি বলে যে সে প্রেগনেন্সি চায়, ইন দ্যাট সিচুয়েশনে কি করতে হবে, তোমার অ্যানোভুলেশনের ট্রিটমেন্ট দিতে হবে। অ্যানোভুলেশনের ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করব, তার ক্যালোরি রেস্ট্রিকশন দিব, তার ওবেসিটির জন্য ওয়েট ইয়া করতে হবে, তার ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিতে হবে। ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা কোনগুলা দেই, যদি সে প্রেগনেন্ট চায় ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা ক্লোমিফেন সাইক্লেট দিতে পারি, লেট্রোজেল দিতে পারি। আর অনেক সময় অনেক দেখা যাচ্ছে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটিগুলো কারেকশন করে আমরা কি করব, ক্লোমিফেন দিব, লেট্রোজেল দিব। তার সাথে আমরা অনেক সময় দেই মেটফরমিন ইনসুলিন সেন্সিটাইজার, যেটাকে বলে মেটফরমিন, যাতে হাইপার ইনসুলিনেমিয়া এন্ড হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া কারেকশন করতে পারে, সেই জন্য আমরা সাথে মেটফরমিন দিই। তাহলে দেখো ওভুলেশন ইন্ডাকশনের জন্য আমরা যাদের অ্যানোভুলেশন তাদের ওয়েট রিডাকশন করতে হবে, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিতে হবে, তার সাথে মেটফরমিন দিই। তারপরেও যদি দেখা যাচ্ছে না পেশেন্টের, মেটফরমিন দিই। তাছাড়া অনেক সময় আমরা কর্টিকোস্টেরয়েড দেই অ্যান্ড্রোজেনটাকে রিডিউস করার জন্য। যদি হাইপার প্রোলাক্টিনেমিয়া থাকে আমরা ব্রোমোক্রিপ্টিন দিতে পারি, অথবা থাইরক্সিন দিব যদি হাইপোথাইরয়েডিজম পেশেন্টের থাকে। অনেক সময় ডিকাইরো ইনিসিটল থাকে, ওইটা আমরা অনেক সময় দেই অ্যান্ড্রোজেন লেভেলের জন্য, রিডিউস করার জন্য। তাহলে আদার এন্ডোক্রাইন দেখো, বিফোর ইন্ডাকশন, বিফোর ওভুলেশন ইন্ডাকশন আমরা কি করতে পারি, হাইপোথাইরয়েড, হাইপার প্রোলাক্টিনেমিয়া, ডায়াবেটিস কারেকশন করবো, হাইপোথাইরয়েড কারেকশন করবো, প্রোলাক্টিন লেভেল রিডিউস করবো, ডায়াবেটিস কারেকশন করবো, যদি টিউবারকুলোসিস থাকে সেটাকেও ট্রিটমেন্ট দিব। দিয়ে তারপরে আমরা ওভুলেশন ইন্ডাকশন এন্ড অ্যাডজুভেন্ট থেরাপি দিব ফর ইনফার্টিলিটি পেশেন্ট। তারপরে যদি দেখা যায় আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করব। যদি দেখা যায় মেডিকেল ট্রিটমেন্টে যদি রেসপন্ড না করে, অনেক সময় দেখা যাচ্ছে এইসব ওভুলেশন ইন্ডাকশন, মেটফরমিন, অ্যাডজুভেন্ট থেরাপিতে যদি কাজ না হয়, তখন আমরা করব ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর দেখা যাচ্ছে যে অ্যান্ড্রোজেন লেভেল কমে যায় এন্ড দেন পেশেন্ট ইজ ওভুলেট। অনেক সময় ওয়েট রিডাকশনের জন্য অনেক সময় বেরিয়াট্রিক সার্জারিও বলা চলে। দেখো ওভারিয়ান ড্রিলিংটা কেমন করে করছে ল্যাপারোস্কোপিক মেথডে। ইট ইজ দ্য ল্যাপারোস্কোপিক মেথড ফর ড্রিলিং অফ দ্য এই যে দেখো এটাকে ল্যাপারোস্কোপিক মেথড ওভারি, এটা হলো ল্যাপারোস্কোপিক ড্রিলার। এটা দিয়ে আমরা কি করি, ড্রিলিং করি ওভারিটাকে, যদি পলিসিস্টিক ওভারি থাকে। ওকে, নেক্সট দেখো ওভারিয়ান ড্রিল। What are the advantage and disadvantage? ওভুলেশন ইন্ডাকশনে আমরা বলছিলাম কি কি ড্রাগ দিব। ওভুলেশন ইন্ডাকশনে লেট্রোজল দিতে পারি, ক্লোমিভেন সাইট্রেট দিতে পারি, এফএসএস এলএইচ দিতে পারি এবং জিএনআরএস দিয়ে থাকি। হ্যাঁ, আর যদি তারপরেও যদি দেখা যায় অ্যাডজুভেন্ট থেরাপির মধ্যে আমরা কি দিব ওভুলেশন ইন্ডাকশনের জন্য, মেটফরমিন, অনেক সময় ডিইনোসিটল দিতে পারি, এন্ড অনেক সময় থাইরয়েড দিতে, থাইরক্স দেওয়া হতে পারে, আর কর্টিকোস্টেরয়েড দিই। তারপরেও যদি রেজিস্ট্যান্ট থাকে দেন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি। তবে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর অ্যাডভান্টেজ মোর দেন দা গোনাডোট্রোফিন হরমোন। কি কি অ্যাডভান্টেজ থাকে ল্যাপারোস্কোপিকে? ল্যাপারোস্কোপিকে তোমার ফলিকুলকে মনিটরিং করতে হয় না, বাট গোনাডোট্রোফিন দিলে তোমার ফলিকুল, ওভারিয়ান যে ফলিকুল এগুলাকে মনিটরিং করতে হয়। আর ও গোনাডোট্রোফিন হরমোনে কি হয়, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হয়, কিন্তু ল্যাপারোস্কোপিক ড্রিলারে এগুলো হবে না। দেয়ার ইজ নো চান্স অফ মাল্টিপল প্রেগনেন্সি। গোনাডোট্রোফিন দিলে কি হবে, মাল্টিপল প্রেগনেন্সি হবে, আর এটা লেস এক্সপেন্সিভ দেন গোনাডোট্রোফিন। তাহলে দেখো, তাহলে অ্যাডভান্টেজ অফ ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর মধ্যে ফলিকুল মনিটরিং এর দরকার নাই, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হবে না, চান্স অফ মাল্টিপল প্রেগনেন্সি কম এবং লেস ইয়া। ডিসঅ্যাডভান্টেজ কি ওভারিয়ান ড্রিলিং এর, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ডিসঅ্যাডভান্টেজ মেইনলি হইতেছে ইট ইনভেসিভ প্রসিডিউর, এটা মানে একটা সার্জিক্যাল প্রসিডিউরে যাইতে হবে, এন্ড নিড দ্য সার্জিক্যাল স্কিল, ইট নিড দ্য সার্জিক্যাল স্কিল।
তাহলে আমরা প্রথমে ওয়েট রিডাকশন করব, ওভুলেটরি ইন্ডাকশন ড্রাগ দিব, তারপরে যদি না হয় আমরা ল্যাপারোস্কোপিক ড্রিলিং করব। শুধু ল্যাপারোস্কোপি করে যে আমরা ড্রিলিং করব তা না, কিন্তু ল্যাপারোস্কোপি করে আমরা পুরা পেলভিক প্যাথোলজিটাকে দেখতে পারি। যেমন ধরো ইউট্রাস দেখবো, আমি টিউবাল টেস্ট করব, টিউব গুলো প্যাটেন্ট আছে কিনা, টিউব হেলদি আছে কিনা, পেলভিসের কোনো প্যাথোলজি, আদার প্যাথোলজি দ্যাট ইজ দ্য এন্ডোমেট্রিওসিস, পিআইডি, টিউবাল ব্লক বা যে কোনো ধরনের প্যাথোলজি আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক মেথডে দেখতে পারি। এবং যদি কোনো মাইনর প্যাথোলজি থাকে, অবস্ট্রাকশন থাকে, এগুলোও অনেক সময় যদি অ্যাডেশন থাকে অ্যাডেশনোলাইসিস করি এবং ল্যাপারোস্কোপি ডাই টেস্ট করে ডাইটা দেখি প্যাটেন্ট কিনা, টিউবটা প্যাটেন্ট কিনা, টিউব প্যাটেন্সিও সেই সাথে আমরা দেখে ফেলি। মোট কথা ল্যাপারোস্কোপি করে আমরা পুরা ইনফার্টিলিটি ইভালুয়েশনটা করে নিতে পারি। ওকে, দেন তারপরেও যদি পেশেন্টকে আমরা 6 মাস দেখবো ল্যাপারোস্কোপি করার পরে, তারপরেও দেখা যাবে যে পেশেন্ট প্রেগনেন্ট হয় কিনা। যদি প্রেগনেন্ট বাই দিস টাইম হয়ে গেলেন, নর্মালি দেখা যায় 80 to 90% কেসে এর মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়, ওভুলেশন ইন্ডাকশন ল্যাপারোস্কোপি করলেই হয়ে যায়। তারপরেও যদি না হয়, তারপরে আমাদের লাস্ট রিসোর্ট কি, লাস্ট রিসোর্টে আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করতে পারি, আইভিএফ করতে পারি, ইনসেমিনেশন করতে পারি, অথবা আমরা আইভিএফ কি করতে পারি। তাহলে আমাদেরকে পেশেন্টকে তোমার যে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, ম্যানেজমেন্টটা তোমার ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। যদি প্রেগন্যান্সি ডিজায়ার না থাকে তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, আর প্রেগন্যান্সি যদি সে ডিজায়ার করে তাহলে অন্য ধরনের ট্রিটমেন্ট। তাহলে আমরা এইভাবে পিসিও ম্যানেজমেন্ট করব। তাহলে আমরা হোয়াট ইজ পিসিও, হোয়াট আর দ্য ইটিওলজি অফ পিসিও, হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি অফ পিসিও, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ পিসিও, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন অফ পিসিও, হাউ টু ম্যানেজ দ্য পিসিও। অলরেডি কিন্তু আমরা এক একটা করে আমরা অলরেডি পড়লাম। আশা করি তোমরা কিছু হইলেও বুঝেছো। থ্যাংক ইউ ফর ডিস্টারবেন্স। ম্যাম হ্যাঁ। চ্যাট বক্সে এগুলো প্রশ্ন এসেছে ম্যাম, আমি কি করতে হ্যাঁ বলো চ্যাট বক্সের কোশ্চেন। হ্যাঁ বলো মালিহা। জি ম্যাম, আমি প্রথম প্রশ্ন করেছিলাম সাইমা সাদিয়া। আমি জানতে চাইছি যে ম্যাম, হ্যালো ম্যাম শুনতে পাচ্ছি? হ্যাঁ বলো সাদিয়া, কি জানতে চাইছে সাদিয়া? ম্যাম হচ্ছে জানতে চেয়েছে যে ম্যাম হাইপোথাইরয়েডিজমের সাথে কোনো রিলেশন কি আছে ম্যাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ম্যাম? হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হাইপোথাইরয়েডিজম অনেক সময় একসাথে থাকতে পারে। সেটাই আমি বলে দিচ্ছি, যেহেতু এটাও এন্ডোক্রাইন ডিসঅর্ডার, ওইটাও এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এই দুইটা একসাথে যদি থাকে এটাকে আরো পিসিওটা আরো পটেনশিয়েট হয়। হাইপোথাইরয়েডিজম এর সাথে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সাথে থাকে। জি ম্যাম ধন্যবাদ ম্যাম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ম্যাম, কোন পেশেন্টের হার্সুটিজম নেই বাট অন্য সব সিমটম আছে, তাহলে এক্ষেত্রে কি ম্যাম পিসিওএস হবে ম্যাম? হার্সিটিজম নেই, কিন্তু তোমার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি থাকে, তার অ্যামোনেরিয়া থাকে, অলিগোমেনোরিয়া থাকে, পলিসিস্টিক ওভারি যদি থাকে, আমি তো প্রথমেই বলছি যে কোনো তিনটার দুইটা থাকলেই হবে। হার্সিটিজম না থাকলেও তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, যে কোনো দুইটা। যদি তার অলিগোমেনোরিয়া থাকে, অ্যামোনেরিয়া থাকে, ইনফার্টিলিটি থাকে, তার অ্যানোভুলেশন থাকে, হাইপার ইনসুলিনেমিয়া থাকে, তাইলে হবে তোমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যে কোনো পাঁচটা বা তিনটা বা দুইটা এটা থাকলে। হার্সিটিজম নাই, কিন্তু তার হার্সিটিজম অবশ্যই হবে, কারণ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সাথে তোমার অ্যান্ড্রোজেন লেভেল, হাই লেভেল অফ অ্যান্ড্রোজেন। দেখো প্যাথোলজিটা কিন্তু মেইনলি অ্যান্ড্রোজেন, হাই অ্যান্ড্রোজেন, সুতরাং তার হবে, হার্সিটিজম হবে। জি ম্যাম ধন্যবাদ ম্যাম। তৃতীয় প্রশ্নটি হচ্ছে ম্যাম, 32 ইয়ার্স ওল্ড ম্যারিড, ইনফার্টিলিটি আছে ম্যাম, ম্যানেজমেন্ট কি হবে সেক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে? আচ্ছা, এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট দেখো, তার 32 ইয়ার্স, তুমি কিন্তু তার বিএমআই বলো নাই, ওবেসিটিও বলো নাই, বিএমআই এন্ড ওয়েট বলো নাই। যদি তার বিএমআই যদি হাই থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই তার কি করতে হবে, ওয়েট রিডাকশন। আমি বলছি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনে আমি কি করব, তার ওয়েট রিডাকশন করব বাই ডাইটিং এন্ড এক্সারসাইজ, এটা দিলাম। তারপরে তার আমি কি করব, তার মিনস্ট্রুয়াল রেগুলার করে দেন আমি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিব। ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ আমি বলছি তোমাদের লেট্রোজল দিতে পারি, ক্লোমিফেন সাইট্রেট দিতে পারি, অথবা জিএনআরএস
দিতে পারি। এইভাবে আমি তার ওয়েট রিডাকশন এন্ড ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, তার সাথে আমি অ্যাডজুভেন্ট থেরাপিও দিব। ওভুলেশন ড্রাগের সাথে অ্যাডজুভেন্ট থেরাপি আমি অলরেডি বলছি, যেমন মেটফরমিন দিতে পারি, কর্টিকোস্টেরয়েড দিতে পারি, প্রোলাকটিন বেশি থাকলে হাইপার প্রোলাকটিনের জন্য ব্রোমোক্রিপ্টিন দিতে পারি, আবার থাইরয়েড থাকলে হাই থাইরক্সিন দিতে পারি, এবং ডিন এনিসেটল কাইরো দিতে পারি, আর কাইরোসল দিতে পারি। এইগুলা দিয়ে তারপরে আমি 6 মাস চিকিৎসা দেবো, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিব। তারপরে দেখা গেলো 6 মাস পরেও সে প্রেগনেন্ট হইলো না, দেন আমি তাকে ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে ওভারিয়ান ড্রিলিং করার পরে দেখা যায় অনেক সময় পেশেন্টটা প্রেগনেন্ট হয়ে যায়। ওভুলেশন ইন্ডাকশন দিতে দিতেই কিছু প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে যদি প্রেগনেন্সি না হইলো কিছু পোর্শনের, তখন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করব। তারপরেও দেখবো কিছু পেশেন্টের প্রেগনেন্সি হয়ে গেছে। তারপরেও যদি পেশেন্টের না হয় লাস্টলি, তখন আমরা আইইউআই অথবা আইভিএফ করব। তাহলে দেখো ম্যানেজমেন্টটা ওয়েট রিডাকশন, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, অ্যাডজুভেন্ট ড্রাগ, ল্যাপারোস্কোপি, এন্ড দেন লাস্টলি আইইউআই এন্ড আইভিএফ। তোমাকে প্রেগনেন্ট করাই ছাড়বে যেভাবে। ওকে, আর কোন জি ম্যাম, কোশ্চেন? জি ম্যাম, একজন প্রশ্ন করেছে যে a 25 years unmarried woman were suffering from menstrual abnormality and weight was not so high. After getting treatment, she got fatty. Hormone or other investigation are normal. Ultrasonogram shows PCOS. Weight is increased. After marriage, her menstrual history is normal. What is the advice to her now? Is any problem to take a baby? না, যদি তোমার যে মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি আমি কারেকশন করব বাই হরমোন, আইদার বাই কম্বাইন ইস্ট্রোজেন পিল অথবা শুধু প্রজেস্টেরন দিয়ে আমি মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটিটাকে কারেকশন করব। দেন আমি তাকে কি করব, অ্যাডভাইস করব প্রেগন্যান্সি। সে যদি আমি ন্যাচারাল মেথড বা ওয়েট রিডাকশন ন্যাচারাল মেথডে তাকে ট্রাই করতে বলবো প্রেগন্যান্সি। যদি না হয় তারপরে তাকে আমি ওভুলেশন ইন্ডাকশন বা সাবসিকুয়েন্টলি ল্যাপারোস্কোপি বা আইইউআই আইভিএফ করতে বলবো। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আরেকজন প্রশ্ন করেছে ম্যাম, retroflex uterus, a small hemorrhagic cyst 1.9 centimeter in left ovary. তাহলে ম্যানেজমেন্ট কি হবে এই কেসের ক্ষেত্রে? আচ্ছা, রেট্রোভার্টেড ইউটেরাস বলতেছো? ম্যাম, রেট্রোফ্লেক্স মানে রেট্রোভার্টেড ইউটেরাস আর কি। আচ্ছা, 15 to 20% কেসেস কিন্তু পেশেন্টের রেট্রোভার্টেড ইউটেরাস থাকতেই পারে। এটা কিন্তু কোনো অসুবিধা নাই, এটা কিন্তু নর্মাল। এতে তোমার প্রেগন্যান্সি হবে, সবই হবে। আর তুমি যে 1.5 হিমোরেজিক সিস্ট বললা, সেটা কিন্তু 1.5 সেন্টিমিটারের কোনো সিস্টকে আমরা নর্মালি প্যাথোলজি বলি না। যদি সিস্টের সাইজ মোর দেন 8 সেন্টিমিটার হবে, তখন আমরা এটাকে প্যাথোলজিক্যাল সিস্ট বলবো। যদি এর নিচে থাকে, অনেক সময় আমরা এটা ফিজিওলজিক্যাল সিস্ট বলি, এবং অনেক সময় কম্বাইন ওরাল পিল বা যে কোনো কিছু দিয়ে আমরা এটা, অথবা পরবর্তীতে এটা আমরা অনেক সময় কারেকশন হয়। এই যে 1.5 সেন্টিমিটার যে সিস্ট ও বললো, সেটা অনেক সময় কি হয়, ওভুলেশনে কি হয়, ওভুলেশন এন্ড কর্পাস লুটিয়ামে কিছু পরিমাণ ব্লিডিং হয় ওভুলেশন হইতে গিয়া। তার থেকে অনেক সময় দেখা যায় ইন্টারসিস্টিক একটু হিমোরেজ হতেই পারে। এই 1.25 সেন্টিমিটারের হিমোরেজিক সিস্ট নিয়ে কোনো ট্রিটমেন্টের দরকার নাই। নর্মাল ওয়েতে তাকে যদি পেইন থাকে, অ্যাসোসিয়েটেড পেইন থাকে, তাহলে আমরা অ্যানালজেসিক দিয়ে দিতে পারি। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। একজন প্রশ্ন করেছে ম্যাম, অ্যানোভুলেশন কিভাবে ডায়াগনোসিস করবে? আচ্ছা, ওকে, সুন্দর কোয়েশ্চেন করেছে। ও খুবই বুদ্ধিমান যে কোয়েশ্চেনটা করেছে। আচ্ছা, অ্যানোভুলেশন আমি কেমন করে ডায়াগনোসিস করব? হ্যাঁ, প্রথমেই ধরো হিস্ট্রিতে আমি কি পাবো, যার এমন অ্যানোভুলেশন তার কিন্তু হিস্ট্রি যে বলেছি আমি পিসিওস থাকবে। তার মানে অ্যানোভুলেশন তার কেমন করে থাকবে, তার অলিগোমেনোরিয়া থাকবে, অ্যামোনিয়া থাকবে। যার সাইক্লিক্যাল মিনিস্ট্রেশন হবে তার কিন্তু তোমার অ্যানোভুলেশন না। যার ইরেগুলার মিনিস্ট্রেশন, অলিগোমেনোরিয়া বা অ্যামোনিয়া, তাদের প্রথমে আমি অ্যানোভুলেশন ডায়াগনোসিস করলাম কি দিয়া, মিনিস্ট্রুয়াল হিস্ট্রি দিয়ে। তারপরে কি হইতে পারে, মিনিস্ট্রুয়াল হিস্ট্রি, তারপরে তোমার মিড সাইকেল একটা পেইন হয়। যদি মিড সাইকেল পেইন কারো না হয়, অথবা অ্যামেনোরিয়া অলিগোমেনোরিয়া থাকে, এটা অনেকেই মিড সাইকেল পেইনটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। ওই মিড সাইকেল পেইনটাকে হলো মিটেলস মার্কস পেইন, এটা যদি থাকে তখনও আমরা বলতে পারি তোমার তার ওভুলেশন হয়েছে। অনেক সময় প্রজেস্টেরনের ইফেক্টে ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে, এগুলো দিয়ে অনেক সময় বোঝা যায় তার তোমার ওভুলেশন হয়েছে। আচ্ছা, এখন হলো আমি এখন ডায়াগনোসিস করব কেমনে, হাউ টু কনফার্ম মাই ডায়াগনোসিস, ইট ইজ এন ওভুলেশন। তাহলে আমি কি দেখবো, যদি এন্ডোমেট্রিয়ামটাকে আমি
এন্ডোমেট্রিয়ামকে যদি দেখি যে তোমার এন্ডোমেট্রিয়াম নেই, সেটা দেখা যাবে প্রলিফারেটিং ফেজ। যদি এন্ডোমেট্রিয়াল হিস্টোলজি করি, ডিএনসি করে আমি এন্ডোমেট্রিয়ামকে বায়োপসি করি, তাহলে দেখা যাবে সেটা কি ফেজ, প্রলিফারেটিং ফেজ। ওইখানে কিন্তু সিক্রেটরি ফেজ নাই। সিক্রেটরি ফেজ নাই কেন? এখন তুমি বলতে পারো সিক্রেটরি ফেজ নাই কেন? সিক্রেটরি ফেজ নাই, প্রজেস্টেরন নাই, ওভুলেশন নাই, প্রজেস্টেরন নাই, সিক্রেটরি ফেজ নাই, সুতরাং এটা প্রলিফারেটিভ ফেজ। তাহলে এক নাম্বার তোমার ডিএনসি করে আমি হিস্টোপ্যাথোলজি করে ডায়াগনোসিস করতে পারি, হিস্টোলজি করে। 2 নাম্বার আমি কি করতে পারি, তোমার অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রামে তোমার কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি যে ইট ইজ এ কেস অফ যে কর্পাস লুটিয়াম পাওয়া যায় না, অথবা ওভুলেটরি সাইন নাই, টিবিএস করে অথবা আলট্রাসোনোগ্রাম করে অনেক সময় ওভুলেশন। আর আরো কনফার্ম করে আমরা ডায়াগনোসিস করতে পারি অ্যানোভুলেশন বাই ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি যদি করি, দেখা যাবে ল্যাপারোস্কোপিতে তুমি কোনো কর্পাস লুটিয়াম, রিসেন্ট কর্পাস লুটিয়াম পাচ্ছ না, তাইলে আমরা ডায়াগনোসিস করব। যদি কর্পাস লুটিয়াম না পাও, তাতেও আমরা ডায়াগনোসিস করব ইট ইজ এ কেস অফ মানে অ্যানোভুলেশন। তাছাড়া আমরা প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন লেভেল দেখে আমরা বুঝতে পারি, দেখা যাবে প্রজেস্টেরন লেভেল নট রেইজড, যে সেটাতেও আমরা ডায়াগনোসিস করি। তাহলে আমরা হিস্ট্রিতে প্রথমে ডায়াগনোসিস করলাম, মিনিস্ট্রাল হিস্ট্রি দেখে ডায়াগনোসিস করলাম, তারপর ওভুলেশন পেইন দিয়ে ডায়াগনোসিস করলাম, তারপরে আমরা কি করব, অনেক সময় আরো অনেক ইয়া আছে, তারপরে আমরা হরমোন কিছু দেখলাম, এফএসএস এলএস দেখলাম, আর অনেক সময় প্রজেস্টেরন লেভেল দেখলাম, এন্ডোমেট্রিয়ামটা দেখলাম প্রলিফারেটিভ ফেজ, তারপর আমি আলট্রাসোনোগ্রাম দিয়ে ডায়াগনোসিস করলাম যে নো ওভুলেশন। এন্ড এখন বলতে পারো আলট্রাসোনোগ্রামে কিভাবে ডায়াগনোসিস করব? আলট্রাসোনোগ্রামে যে ম্যাচুরিং ফলিকুল গুলা কি করে গ্রোথ হবে, ম্যাচুরেশন হবে এন্ড ওভুলেশন হবে, সেটাও কিন্তু ডায়াগনোসিস করা যায় ওভুলেশনটা বাই আলট্রাসোনোগ্রাফি। তারপরেও যদি আমরা ইনভেসিভ প্রসিডিউরে যাই, তাহলে আমরা তোমার কি করতে হবে, ল্যাপারোস্কোপি করতে হবে। সবচেয়ে বড় সাইন, আমি যদি তাকে বলি যে প্রেগনেন্সিতে, সে প্রেগনেন্সিও হতে পারতেছে না, সেটাও একটা অ্যানোভুলেটরি সাইন। এইভাবে আমরা হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করব শি ইজ অ্যানোভুলেটরি। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম সাদিয়া নামে একজন মেয়ে ম্যাম জানতে চেয়েছে যে ম্যাম বিএমআই হচ্ছে রিডিউস করে ম্যাম 24 আনছে, কিন্তু ম্যাম তারপরে হচ্ছে হার্সুটিজম ম্যাম এক্সিস্ট করছে, এক্ষেত্রে ম্যাম তার ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা, হার্সুটিজমের জন্য ম্যানেজমেন্ট কিন্তু অনেক ধরনের ম্যানেজমেন্ট আছে। আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন যে সিপ্রোটরন এসিটেট দিতে পারি, স্পাইরোনোল্যাকটোন দিতে পারি, অথবা গায়ান 35 দিয়ে অনেক সময় দিতে পারি। কিন্তু দেখা যায় যে এইগুলা কি হয়, কিছুদিন ট্রিটমেন্ট করলে তারপরে কমে যায়, কিন্তু দেখা যায় আবার গ্রোথ হয়। কিন্তু তো আরেকটা জিনিস করতে পারি, অনেক সময় তোমার পার্লারে গিয়ে শেভিং করতে পারে, ব্লিচিং করতে পারে, আর এখন অনেক সময় কি করে লেজার ট্রিটমেন্ট করে হার্সুটিজমের জন্য, বাট কোনো কিছুতেই ইফেক্টিভ হয় না, কারণ এটা এত মাইনিউট লেভেলের, মাইক্রো লেভেলের প্যাথোলজি, সেটা সাধারণত তুমি কমপ্লিটলি হার্সুটিজম কোনো সময় কারেকশন করতে পারবা না। ও তোমাকে এটা পিরিয়ডিক্যালি তোমার পার্লার, ব্লিচিং, শেভিং, লেজার অথবা অ্যান্টি অ্যান্ড্রোজেন দিয়ে কিছুটাই হয়তো কমানো যায়, বাট নট এ কমপ্লিটলি কিউর দ্য হার্সুটিজম। হার্সুটিজম ইজ নট কমপ্লিটলি কিউর এনি ড্রাগ, এনি মেজারমেন্ট। ওকে, জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম মাহবুব নয়ন ম্যাম জানতে চেয়েছে যে ম্যাম ইজ ইট রান টু ফ্যামিলি? ইয়েস, ইট ইজ এ জেনেটিক। অনেক সময় আমরা বলতেছি যে জেনেটিকটাকেও আমরা অনেক সময় প্রিভেন্ট করতে পারি। আমরা জেনেটিক আর এনভায়রনমেন্টে সেটা হচ্ছে তোমার আর মাল্টিফ্যাক্টরিয়াল। আমি প্রথমেই বলছি ইট ইজ এ মাল্টিফ্যাক্টরিয়াল কজ। মাল্টিফ্যাক্টরিয়াল কেমন করে হলো? জেনেটিক আর এনভায়রনমেন্টের মধ্যে কি হচ্ছে, এখন আমরা কি করতেছি, আমরা সারাক্ষণ মোবাইল, টিভি, ল্যাপটপ নিয়ে বসে আছি, আর আমরা কি খাই, আমরা সাধারণত ফাস্ট ফুড খাইতেছি, ড্রিঙ্কস করতেছি, যে আমাদের যে নর্মাল ডায়েট, যে ভেজিটেবল বা নর্মাল ডায়েট, এইগুলা কিন্তু আমরা অ্যাভয়েড করতেছি। আমরা কি করতেছি, ঘরে বসে থাকতেছি, আমাদের কোনো এক্সারসাইজ নাই, আমাদের কোনো খেলাধুলা নাই, বাইরের আউটডোর খেলাধুলা নাই, এক্সারসাইজ নাই। আমরা যে ডায়েট যেটা খাইতেছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এইগুলা খেয়ে খেয়ে আমাদের, এইটা হলো আমাদের এনভায়রনমেন্ট। এন্ড অলসো তোমার এটা কি হলো, জিন, যখন এনভায়রনমেন্ট আর জিন একসাথে হলো, সেটা তোমার মাল্টিফ্যাক্টরিয়াল হয়ে সেটা আরো বেশি এক্সপোজ করলো। নর্মালি এইটাকেই বলে মাল্টিফ্যাক্টরিয়াল কজ। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম সাইমা সাদিয়া সে জানতে চেয়েছে যে ম্যাম ডাই দিয়ে টিউব প্যাটেন্সি টেস্ট কি ট্রান্স ভ্যাজিনালি পসিবল নাকি ল্যাপারোস্কোপি করতে হয়?
আচ্ছা, এখন হলো তুমি যে ও বলতেছে ট্রান্সভেজানি পসিবল, ওকে আমি বলবো যে ওকে সুন্দর কোয়েশ্চেন করেছে। দেখো দেখো ল্যাপারোস্কোপি করে আমি ডাইটেস্ট করব, হ্যাঁ এই মেথডেও করা যায়। এখন আবার আমরা আরেকটা করি ট্রান্সভেজানাল, যেমন হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, এটা দিয়েও কিন্তু ট্রান্সভেজানাল, এটা কিন্তু ট্রান্সভেজানাল রুট, হিস্টেরোসালপিঙ্গো করতে পারি। আর একটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আছে, সেটা করতে ট্রান্সভেজানাল। তাহলে ট্রান্সভেজানাল আমরা দুইটা করতে পারি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করে করতে পারি, আর কি করতে পারি আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি দিয়ে আমরা টিপ টেস্ট করতে পারি। যেহেতু আমার এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেই জন্য আমি এটা কি করছি, পলিসিস্টিক ওভারি ল্যাপারোস্কোপিক মেথডে আমার চাইতে হবে দেখে আমি ডাই টেস্ট করে ফেলছি। যদি আমি টিউব পেটেন্সি টেস্ট দেখতাম, তখন কিন্তু আমি তোমাকে দ্য টিউবাল কজ অফ ইনফার্টিলিটি হতো, তখন কিন্তু আমি তোমাকে বলতাম তখন তোমাকে হিস্টেরোসালপিঙ্গো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে হবে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে হবে, ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট করতে হবে, তখন কিন্তু আমি এই কথাগুলো বলতাম। কিন্তু আমি এখন বলি নাই, বিকজ ইট ইজ এ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আমি টিউবাল কজ অফ ইনফার্টিলিটি বলি নাই। ওকে, জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। একজন প্রশ্ন করেছেন সাদিয়া রহমান তন্নি ম্যাম, জানতে চেয়েছে যে ম্যাম হচ্ছে এজ 22, ওয়েট রিডিউসড, ম্যাম বিএমআই 24। ম্যাম এটা আমি প্রশ্নটি সে আগে করেছে, এটা একটু ম্যাম মডিফাই করেছে, দিয়েছে যে ম্যাম হচ্ছে ম্যারিড, 24 ইয়ার্স, ওয়েট হচ্ছে 80 কেজি, বিএমআই ও হচ্ছে বাবা, 29.35, রেস্ট্রোভার্ট অফ উটেরাস, দেন হচ্ছে স্মল হেমোরেজিক সিস্ট 1.9 সেন্টিমিটার ইন লেফট ওভারি। ম্যানেজমেন্ট কি হবে ম্যাম? আগে প্রশ্নটি করেছিল, এবার ম্যাম একটু ইনফরমেশন অ্যাড করে দিয়েছে আরো এক্সট্রা। আচ্ছা এখন হলো তার রেট্রোপ্যারাটাইড হ্যাঁ ইউটেরাসের জন্য তার কোনো প্রবলেম নাই। ওকে, তার না হ্যাঁ 1.9 সেন্টিমিটার হিমোরেজ, এটাও কোনো প্রবলেম না, এই দুইটা কোনো প্রবলেম না। প্রবলেম হলো তার মেইনলি ওয়েট। সে 22 ইয়ার্স লেডি, তার 80 কেজি ওয়েট, তাই না? তাকে তাকে 30 কেজি ওয়েট কমাইতে হবে। তার মানে তাকে ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে, ডায়েট এক্সারসাইজ এন্ড ডাইটিং করতে হবে, তার ক্যালোরি কমে আনতে হবে, তাকে এক্সারসাইজ করতে হবে। এবং আমরা অনেক সময় আমরা কি করি, ডাইটের সাথে ওয়েট লুজিং কতগুলো ড্রাগ দিই, যেমন মেটফরমিন দিতে পারি তার সাথে ওয়েট লুজিং এর জন্য। অথবা অনেক সময় আমরা তোমার আর্লি স্টেট একটা ড্রাগ আছে যেটা একটু ওয়েট রিডিউস করে, তাহলে মেটফরমিন আর্লি স্টেট, অথবা তাকে মিনিমাম 30 কেজি ওয়েট রিডিউস করতে হবে। যদি 30 কেজি ওয়েট রিডিউস না করে, তার কিন্তু এরকমই অ্যানোমিলেশন, অ্যামেনিয়া, ইনফার্টিলিটি সবই হয়ে যাবে। সুতরাং তার ট্রিটমেন্ট শুধু তার রেট্রোভার্টেড এবং তার ওভারিয়ান সিস্টের দিকে তার কোনোই ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই, নো নিড, ওনলি ট্রিটমেন্ট ফর হার ওয়েট রিডিউস করলেই তার সব কিছু কারেকশন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আরেকজন প্রশ্ন করেছে ম্যাম, এটা আগে করেছিল, আর কিছু ইনফরমেশন অ্যাড করে দিয়েছে, যে বলেছিল যে আগে ম্যাম বিএমআই ওয়েট হচ্ছে রিডিউসড করছে, বিএমআই 24, হার্সুটিজম এক্সিস্ট। এক্ষেত্রে ম্যাম পেশেন্টের বয়স হচ্ছে 22, আর ম্যাম হ্যাঁ তার পিসিওএস 1 বছর আগে ডায়াগনোসড হয়েছিল ম্যাম। হ্যাঁ, তার এখন সময় এখন কি করবে ম্যাম সে? এখন কি সে প্রেগনেন্সি চায় না প্রেগনেন্সি চায় না, শি ইজ ম্যারিড অর আনম্যারিড? ইফ সে প্রেগনেন্সি চাইলে প্রেগনেন্সি অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর যদি সে প্রেগনেন্সি না চায়, তার কিন্তু হার্সুটিজমের জন্য যে ট্রিটমেন্ট, এখন সে প্রেগনেন্সি চায় না চায়, যদি প্রেগনেন্সি না চায়, সেই ক্ষেত্রে তার হার্সুটিজমের জন্য বা তার পিসিওর জন্য আমরা কি দিতে পারি, তাকে ওরাল পিল দিতে পারি, আর হার্সুটিজমের জন্য এন্টি অ্যান্ড্রোজেন, যেমন সিপ্রোটোরেন এসিটেট, স্পাইরোনোল্যাকটোন আর ফ্লুটামাইড, এইগুলা ড্রাগ দিয়ে আমরা তার হার্সিটিজম কারেকশন করতে পারি। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। প্রশ্ন এই পর্যন্ত ছিল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো জি ম্যাম, থাকো। ভালো থাকবেন ম্যাম। আচ্ছা, ভালো থাকো। জি ম্যাম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুম। লেকচার পোলাপানি শুনবে। ম্যাম আপনি মিটিংটি এন্ড করে দিলে ম্যাম ক্লাসটি শেষ হয়ে যাবে। ওকে।